আসসালামু আলাইকুম। আজকে আমরা মোটামুটি ফিজিক্স সেকেন্ড পার্টের একটু হালকা পাতলা রিটেন প্লাস এমসিকিউ ওভারভিউ দেওয়ার ট্রাই করব। তো প্রথম আমরা যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে যে থার্মোডাইনামিক্স চ্যাপ্টার 1। তো থার্মোডাইনামিক্সে কি কি টপিক আমাদের ইম্পর্টেন্ট, প্রথমে আমরা আসি সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য হালকা পাতলা শূন্যতম ফর্মুলা, এবং এটা কে দিয়েছিল? আর এস ফাউলার দিয়েছিল। এর নামটা একটু মনে রাখতে পারি। এরপরে আমাদের ম্যাথমেটিক্যাল এমসিকিউ এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সিকে এবং এফ এর মধ্যে যে সম্পর্কটা আছে, যে C/5 সমান M-32/9 সমান K-273/5। তো এর মাঝে যদি আমরা আরেকটা সম্পর্ক লিখতে পারি যে ΔC/5 সমান ΔF/9 সমান হচ্ছে ΔK/5। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়, যে ফারেনহাইট স্কেলে 1 ডিগ্রির পরিবর্তন সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি পরিবর্তনের কত হবে, অথবা সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি পরিবর্তন ফারেনহাইট স্কেলের 1 ডিগ্রি পরিবর্তন হচ্ছে কি কত হবে। এরপরে আমরা যেটা লাগবে সেটা হচ্ছে যে পরম শূন্য তাপমাত্রা একটা আছে, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। আর একটা লেগে আছে ত্রৈধ বিন্দু, ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দুর টেম্পারেচারটা হচ্ছে কত? নর্মালি 273.16। আর পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 273.15। এই দুটো পরীক্ষা এমসিকিউ আসে, মাঝে মাঝে আমাদের উল্টাপাল্টা হয়, এটা একটু ভালো করে মনে রাখার ট্রাই করবো। আর যদি সেলসিয়াসে আসে, ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হচ্ছে কত? সেটা হচ্ছে কত? 0.01 ডিগ্রি সেলসিয়াস। নর্মালি প্রতিটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু 273.16 যোগ করে দেওয়া উচিত, এই যে এই ম্যাথের জন্য, সেলসিয়াস এবং ক্যালভিনের জন্য। বাট আমরা নর্মালি এখানে কি করি না, 273.16 করি না, কারণ আমরা হচ্ছে ম্যাথ করার সুবিধাতে জাস্ট 273 ইউজ করে থাকি। ওকে, এটা গেল নর্মাল হচ্ছে। বাট এই পাঠের মধ্যে আমাদের এতটুকুর মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এবং এগুলোর মধ্যে যে কনভার্সন আছে এগুলো আমরা একটু ভালো করে দেখে নিব। এরপর আসি সেটা হচ্ছে যে তাপের যান্ত্রিক তুলাঙ্ক, যেটা হচ্ছে যেটা আমার হচ্ছে কি ছিল, W/S। এটার মান হচ্ছে কত? 4.2 জুল পার ক্যালোরি। এটা আমরা একটু ভালো করে রাখবো, এর ভ্যালু হচ্ছে 4.2, এবং এর এককটা হচ্ছে জুল পার ক্যালোরি। এরপর আসি সেটা হচ্ছে তাপ গতিবিদ্যার যে প্রথম সূত্রটা ছিল, যে ডিকিউ সমান হচ্ছে কত? ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা কখন পজিটিভ হয়, এটা কখন নেগেটিভ হয়, ডিডাব্লিউ কখন পজিটিভ হয়, আমরা এই পার্টটা একটু ভালো করে দেখে নিব। এরপরে আসি সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেকগুলো প্রক্রিয়া ছিল। এক নম্বর হচ্ছে কি সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো আমাদের একটু ভালো করে জানা লাগবে। সমচাপ প্রক্রিয়া কি হইতো, যে হচ্ছে তোমার চাপটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। বাকিগুলো হচ্ছে কি ভেরিয়েবল বা চেঞ্জ হতে পারে। এবং সমচাপ পরীক্ষা দেখবে হচ্ছে বইয়ে একটা এরকম গ্রাফ আছে, যে এটা হলো পি, এটা যদি ভি হয় তাহলে চাপ সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। সম আয়তন পরীক্ষার জন্য কি হয়? সম আয়তন পরীক্ষা আমরা ডিডব্লিউ সমান কি লিখতে পারি? পি ডিভি। এটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে কত? জিরো। সম আয়তন পরীক্ষায় কৃত কাজ আবার কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তো সম আয়তন মানে কি, এখানে যদি ভি ধরো, এটা যদি পি ধরো, আয়তনটা এবার কি থাকবে? ফিক্স থাকবে। তো অনেক সময় এই যে পি আর ভিউ উল্টাপাল্টা করে দেওয়া থাকতে পারে, এই ক্ষেত্রে তোমার গ্রাফ কিন্তু আবার কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো এটা গেল। এরপরে আসি সেটা হচ্ছে সমষ্ণ পরীক্ষা আছে। সমষ্ণ পরীক্ষায় কি কি হয়? সমষ্ণ পরীক্ষা হচ্ছে আমাদের তাপ সুপরিবাহী পাত্রের প্রয়োজন হয়। এই যে সুপরিবাহী তাপ হচ্ছে কত ধীরে ঘটে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে ধীরে যদি ঘটে, এটা কোন ধরনের পরীক্ষা? এটা হচ্ছে একটা সমষ্ণ পরীক্ষা। আচ্ছা, এখানে সম আয়তন পরীক্ষা, এই কোশ্চেনটা পরীক্ষা প্রচুর এমসিকিউ আসে, যে টায়ার গাড়ি যখন চলে তখন তার টায়ারের মধ্যে কোন পরীক্ষা চলে? সেটা হচ্ছে যে সম আয়তন পরীক্ষা চলে। এবার হচ্ছে সমষ্ণ পরীক্ষার জন্য কি করা হয়? সুপরিবাহী পাত্রের প্রয়োজন হয়, কারণ হচ্ছে সমষ্ণ পরীক্ষায় কি হতে পারে? বাড়ি থেকে তাপের আদান প্রদান ঘটতে পারে, এবং এটা একটা কোন পরীক্ষা? দৃঢ় পরীক্ষা। এবং সমষ্ণ পরীক্ষার জন্য আমাদের কৃতকাজ যেটা পাই, ডাব্লিউ সমান হচ্ছে NRT ln V2/V1। এই সময় অনেক সময় ভলিউমটাকে কি করে দেয়, যে দ্বিগুণ করে দেয়, যেহেতু আমরা লন টি এর ভ্যালু অলরেডি জানি 0.693। তো এখান থেকে আমরা চাইলে কি বের করতে পারবো? সমষ্ণ পরীক্ষায় কৃতকাজ যেটা আছে এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এবং সমষ্ণ পরীক্ষা যাওয়ার পর এরপর আমরা দেখবো হচ্ছে এখান থেকে একটা প্রক্রিয়া আছে, যেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আবার কি করে ঘটে? হঠাৎ করে ঘটে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এর জন্য তাপ কুপরিবাহী পাত্রের প্রয়োজন হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বাইরে থেকে সিস্টেমে তাপ যায়ও না, আসেও না। এবং আরেকটা জিনিস লাগবে, যে হচ্ছে রুদ্ধতাপীয় যদি তুমি কি করো, ভলিউমটাকে যদি বাড়াও, তাহলে সিস্টেমের টেম্পারেচার কি হয়ে যায়? সিস্টেমের টেম্পারেচার কমে যায়, অর্থাৎ সিস্টেমটা তখন কি হয়ে যায়? শীতল হয়ে যায়। আর যদি আমরা ডিভিটাকে কি করি, কমাই, তাহলে এখানে টেম্পারেচার কি হয়ে যায়? কমে যায়, এবং সিস্টেম তখন কি হয়ে যায়? উষ্ণ হয়ে যায়। তো এটা আমাদের লাগবে। এরপর আসে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় রেখার মধ্যে, এটার মধ্যে হচ্ছে আবার একটা ঢাল আছে। সমষ্ণ এবং রুদ্ধতাপীয় রেখার মধ্যে আমরা যাতে দেখবো, যে রুদ্ধতাপীয় রেখার যে ঢাল, রুদ্ধতাপীয় রেখার ঢাল, রেখার ঢাল মানে এখানে আমরা পাবো হচ্ছে অ্যাকচুয়ালি dp/dv। সেটা হলো গামা ইন্টু সমষ্ণ রেখার ঢাল। এটা থেকে মাঝে মাঝে পরীক্ষায় এমসিকিউ আসে, সমষ্ণ রেখার ঢাল। তো সমষ্ণ রেখার ঢালের সাথে যদি তুমি গামা গুণ করে দাও, তাহলে আমরা এখানে কি পাবো? রুদ্ধতাপীয় রেখার ঢাল পাবো। সমষ্ণ রেখা থেকে রুদ্ধতাপীয় রেখাটা হচ্ছে কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। এবং রুদ্ধতাপীয় রেখার ঢাল কিন্তু কি হয়ে থাকে? বেশি হয়ে থাকে। কিভাবে একটা গ্রাফ দিয়ে বোঝা যাবে যে হচ্ছে কোনটা সমষ্ণ কোনটা রুদ্ধতাপীয়? এখানে যদি দুইটা গ্রাফ দেওয়া থাকে, এটা হলো 1, এটা হলো 2, এই 2 নাম্বারটা হচ্ছে কি রুদ্ধতাপীয়। কারণ যেই গ্রাফটা আগে কি করবে,
ভাবে মনে হবে এক্স অক্ষকে ছেদ করবে, সেই গ্রাফটা হচ্ছে অধিক খারাপ। ওকে, তাহলে রুদ্ধতাপীয় রেখা এরকম ভাবে মাঝে মাঝে পরীক্ষা দিতে পারে যে হচ্ছে কোন গ্রাফটা হচ্ছে সমষ্টি পরীক্ষা। আর এখানে যে পয়েন্টটা পাবো এই ভ্যালুটা পাবো হচ্ছে কি আমরা হচ্ছে গামা। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি সমষ্টি পরীক্ষা এবং রুদ্ধতাপীয় পরীক্ষা নিয়ে। দেন আসলে আমরা এখান থেকে পাবো হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, একটা হলো কি সিপি আর একটা হলো কি হচ্ছে সিপি। সিপি এবং সিপির মাঝে আমরা দেখবো সিপি ইজ গ্রেটার দ্যান টু সিপি, এটার মাঝে আর একটা সম্পর্ক আছে যে সিপি মাইনাস সিপি সমান কি লেখা যায়, আর লেখা যায় আবার এখান থেকে সিবি সমান আবার কি লেখা যায়, আর বাই গামা মাইনাস ওয়ান। এটা নিয়ে আমার হচ্ছে ডিউতে একবার কোশ্চেন আসছিল যে সিবি সমান কি লেখা যায়, আর বাই গামা মাইনাস ওয়ান। আবার গামা সমান কি লেখা যায়, সিপি বাই সিবি। এই সম্পর্কগুলো এগুলো একটু আমাদের একটু ভালোভাবে আয়ত্ত করা লাগবে। ওকে, তাহলে আমরা সিপি সমান আবার কি লিখতে পারবো যে গামা আর বাই হচ্ছে কত, গামা মাইনাস ওয়ান। তো এগুলো আমরা একটু দেখে নেবো হালকা পাতলা করে। আর গামার ভ্যালু কি হয়, গামার ভ্যালু এক পারমাণবিক গ্যাসের জন্য হচ্ছে 1.67, দ্বিপারমাণবিক, এটা হলো এক পারমাণবিক, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমরা লিখি 1.40, এবং ত্রিপারমাণবিক বা বহুপারমাণবিক গ্যাসের জন্য আমরা লিখি 1.33। এখান থেকে একটা কোশ্চেন আছে যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড যদিও হচ্ছে কি বহুপারমাণবিক দেখতে মনে হয়, বাট এটা হচ্ছে কি একটা দ্বিপারমাণবিক গ্যাস, পারমাণবিকের মতো আচরণ করে, এই জন্য গামার ভ্যালু কি আসবে 1.40 আসবে কার্বন ডাই অক্সাইডের জন্য। ওকে, এটা গেল। এবার আসি যেটা, সেটা হচ্ছে যে প্রত্যাবর্তী পরীক্ষা, আর একটা হলো কি হচ্ছে অপ্রত্যাবর্তী পরীক্ষা। তো আমরা এখানে জানি প্রত্যাবর্তী পরীক্ষা এবং অপ্রত্যাবর্তী পরীক্ষায় কি হয়, কার্বন যে বস্তুটা আগে ফিরে আসে, যেমন হচ্ছে বরফ, বরফ। আর এখানে যদি আমি পানিতে নিয়ে যাই, তাহলে বরফ থেকে পানিতে নিয়ে যাও, আর পানি থেকে আমি কি করবো, এখানে তাপ দিতে হবে, এখানে সেম পরিমাণ তাপ আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তার মানে এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী পরীক্ষা। তারপর হচ্ছে স্প্রিং, এই দুটো উদাহরণ আমাদের মনে রাখলেই হবে। বরফ এবং স্প্রিং এর মধ্যে এগুলো হচ্ছে প্রত্যাবর্তী পরীক্ষা, আর ঘর্ষণ হচ্ছে একটা অপ্রত্যাবর্তী পরীক্ষা। এবং পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটেই না কেন, ম্যাক্সিমামে হচ্ছে কোন ধরনের পরীক্ষা, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের হচ্ছে একটা অপ্রত্যাবর্তী পরীক্ষা। এবার হচ্ছে সমষ্ণ পরীক্ষা যেহেতু কি করে, বলের ফর্মুলা মেনে চলে, মানে এখানে যেহেতু টেম্পারেচারটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে, এই জন্য পিভি সমান হয় কি কনস্ট্যান্ট। আর রুদ্ধতাপীয় পরীক্ষার জন্য এই সম্পর্কগুলো আমরা একটু মনে রাখবো, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এগুলো ম্যাথ আসার সম্ভাবনা অনেক কম, এগুলো আসলে ডিরেক্ট ফর্মুলা চলে আসবে। টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে টিপি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু হচ্ছে কি কনস্ট্যান্ট। অনেক সময় ঘনত্ব নিয়েও আসতে পারে, যেমন হচ্ছে ঘনত্ব সমান আমরা কি জানি, ভর বাই আয়তন জানি, তার মানে ভি এর সাথে টি এর একটা সম্পর্ক আছে, তার মানে তুমি এখান থেকে লিখতে পারো পি বাই রো টু দি পাওয়ার গামা সমান হচ্ছে কি কনস্ট্যান্ট, তুমি চাইলে এটাও লিখতে পারো। অনুরূপভাবে হচ্ছে আমরা এই যে এখানে যেহেতু ভলিউম আছে, এটাকে আমরা চেঞ্জ করে নিয়ে কাজটা করতে পারি। ওকে, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী পরীক্ষা গেল। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে যে রুদ্ধতাপীয় পরীক্ষায় আমাদের হচ্ছে একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে এন্ট্রোপি। এন্ট্রোপি, এন্ট্রপি কি ছিল, ডি এর সমান হচ্ছে কত, ডিকিউ বাই টি, ডিকিউ বাই টি। যখন টেম্পারেচার কি থাকবে, যখন টেম্পারেচার ফিক্স থাকবে, টেম্পারেচার ফিক্স মানে দশা পরিবর্তিত হবে, দশা পরিবর্তিত হবে, তখন আমরা ডি এর সমান আমরা কি লিখবো, এম এল এফ লিখবো, অথবা এম এল ভি লিখবো, বাই হচ্ছে কত টি। আর এম এল এফ এর ভ্যালু এবং এম এল ভি এর ভ্যালুটা একটু মুখস্থ করে রাখবা। এম এল এফ এর ভ্যালু হচ্ছে কত, 3 3 6 দিয়ে হচ্ছে তিনটা শূন্য, আর এটার ভ্যালু হচ্ছে 2.26 ইন্টু 10⁶। ওকে, আর যদি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, তাহলে এন্ট্রপির পরিবর্তন হয় এম এস অন টি টু বাই টি ওয়ান। এটা আমরা একটু ভালো করে দেখে নেব। রুদ্ধতাপীয় পরীক্ষায় কিন্তু কি হয়, রুদ্ধতাপীয় পরীক্ষায় এন্ট্রপির পরিবর্তন হচ্ছে জিরো, এটা আমাদের একটু মনে রাখতে হবে। রুদ্ধতাপীয় পরীক্ষায় কি হয়ে থাকে, এন্ট্রপি কার পাওয়া যায়, জিরো পাওয়া যায়। প্রত্যাবর্তী পরীক্ষার ক্ষেত্রে আমরা কি দেখবো, প্রত্যাবর্তী পরীক্ষা এখানে যে চারটা ধাপ দেখি, তাহলে প্রত্যাবর্তী পরীক্ষা এখানে যে তুমি এন্ট্রপিটি পাবো আমরা কিউ হাই বাই টি হাই, আর এখানে পাবো হচ্ছে হতো কিউ লো বাই টি লো। তো এই অবস্থায় এন্ট্রপির পরিবর্তন জিরো, এই অবস্থায় এন্ট্রপির পরিবর্তন জিরো আছে। টোটাল সিস্টেমে যদি আমরা এন্ট্রপির পরিবর্তন দেখি, যেহেতু প্রত্যাবর্তী পরীক্ষা আমরা লিখতে পারি কিউ হাই বাই টি হাই সমান কিউ লো বাই টি লো। বাট এটা ডিরেকশন যেহেতু ভিন্ন দিকে, এখানে আমরা একটা মাইনাস দিই। তো ওভারঅল এখানে আমরা প্রত্যাবর্তী পরীক্ষায় এন্ট্রপির পরিবর্তন কি পাবো, জিরো পাবো। এবং জগতের এন্ট্রপি কিন্তু ক্রমাগত কি হয়, বাড়ে। জগতের এন্ট্রপি, জগতের যে ডিএসটা আছে এটা ক্রমাগত বাড়তেছে। এবং এক সময় কিন্তু কি হয়ে যাবে, এইভাবে এন্ট্রপি বাড়তে 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 বিশৃঙ্খলা যদি বাড়তেই থাকে, যে কোনো একটা সিস্টেম থেকে কাজ করার সম্ভাবনা আমাদের কি হয়ে যাবে, কমে যাবে। তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডেট অফ ইউনিভার্স, অর্থাৎ শক্তি কি হয়ে যাবে, জগতের তাপীয় মৃত্যু ঘটবে। এরপর এখান থেকে আমাদের আর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, সাথে হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হলো কর্মদক্ষতা। কর্মদক্ষতা থেকে আমরা কি জানি যে তাপীয় ইঞ্জিন বলে, এটা সমান হচ্ছে 1 - কিউলো বাই কিউ হাই। আর যদি আমার কার্নো ইঞ্জিন বলে 1 - টিলো বাই টি হাই।
ওকে, এটা হচ্ছে আমরা তারা 100% দিতে পারি, এখানেও আমরা হচ্ছে তারা 100% দিতে পারি। এবং এই ক্ষেত্রে কৃত কাজটা হয় কি, যেটা হচ্ছে কিউ হাই মাইনাস কিউ লো, এটা গেল। এরপর আমরা দেখি কি, যে হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর হচ্ছে কোএফিসিয়েন্ট বার করতে বলে কোপ, বা সিওপি যেটাকে বলা হয় কোপ, এই ভ্যালুটা বার করতে বলে। তো রেফ্রিজারেটরের জন্য কি সমান কি হয়, আমরা বানাতে চাই ঠান্ডা, আর এখানে ঢুকাইছি হচ্ছে কত, কিউ হাই মাইনাস কিউ লো, অথবা এটাকে আমরা লিখতে পারি টেম্পারেচার দিয়ে টি লো বাই টি, সরি, টি হাই মাইনাস টি লো। এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি থার্মোডাইনামিক্স এর প্রথম চ্যাপ্টারটা। তো থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে ম্যাথ যদি আসে, ম্যাথ আসার জন্য সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে সমষ্ণ পরীক্ষার কাজ, শুদ্ধতাগ্য পরীক্ষার কাজ, সিপিসিবি, এগুলো একটু বাড়ি করা হালকা পাতলা। আর দেন হচ্ছে যে আমাদের এখানে ম্যাথ আসার মতো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি বাড়ি করা, কর্মদক্ষতা বাড়ি করা, ঠিক আছে। এটা গেল। এরপরে আসে আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার দিকে একটু যাওয়ার ট্রাই করি। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ, স্থির তড়িৎ থেকে প্রথম যে এমসিকিউর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, যেটা আছে কিউ সমান হচ্ছে কত, এন ই। এখানে এন যদি কি হয়, পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হয়, তাহলে ওই চার্জটা থাকা সম্ভব। এখানে এমসিকিউ দিয়ে দিবে যে নিচের কোন চার্জটি থাকা সম্ভব অথবা নিচের কোন চার্জটি থাকা অসম্ভব, যেটাকে আমরা বলি হচ্ছে আধানের কোয়ান্টাম। এটা আমাদের লাগবে। এবার হচ্ছে কুলম্বের ফর্মুলাটা আছে, এফ সমান হচ্ছে কত, 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই হচ্ছে ডি স্কয়ার। এখানে দ্রুত দ্বিগুণ করলে বল কেমন হবে, চার্জ দ্বিগুণ করলে বা কেমন হবে, বলগুলা কেমন হবে, মাধ্যম চেঞ্জ করলে এপসাইলন সমান কি লেখা যাবে, এপসাইলন নট ইন্টু কে। তো মাধ্যম চেঞ্জ করলে কেমন হবে, বল বাড়বে নাকি কমবে, এই পার্টগুলো আমরা একটু ভালো করে দেখে নেব। ওকে, এটা গেল। এরপর আসি যেটা, সেটা হচ্ছে যে এই যে বলটা আছে, কুলম্বীয় বলে যে একটা ভেক্টর রূপ আছে, এই ভেক্টর রূপটা আমরা এমসিকিউর জন্য জাস্ট মাস্ট বি দেখে নেব। সেটা হচ্ছে কত, 1/4 পাই এপসাইলন, সেটা হবে Q1 Q2 বাই হচ্ছে কত ডি কিউব, এখানে হবে ডি ভেক্টর। এটা আমরা একটু ভালো করে মনে রাখবো, এটা মাঝে মাঝে পরীক্ষায় এমসিকিউ লাগে, এটা রিটনের জীবনে আসবে না, এমসিকিউ লাগবে। বাট চার্জ থেকে আমাদের হচ্ছে বলের মানটা বাড়ি করতে বলতে পারে। তো বলের জন্য কি বলে, যে এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এদের সংযোজক সরলরেখায় কোন বিন্দুতে আমার টোটাল বল কি হবে, জিরো হবে, এরকম টাইপের। সো এরকম আসতে পারে, অথবা এই যে এরকম ভাবে একটা ত্রিভুজ দিয়ে দিছে, যে ত্রিভুজের জন্য হচ্ছে কি এই পয়েন্ট দুটো আমার টোটাল বল কত হবে। তো ত্রিভুজ আসলে দেখা গেলো এইটাও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি পাবা। তো এমন ভাবে আসবে যে দেখা যায় হয় তুমি এই দিকে পাবা 60 ডিগ্রিতে পাবা, নতুবা হচ্ছে কি 120 ডিগ্রিতে পাবা। তো 60 এবং 120 ডিগ্রি মান তোমার কাছে জানাই থাকবে, তুমি হচ্ছে ইজিলি এই পয়েন্টে প্রাবল্য বার করতেই পারবে। ওকে, আহ এটা হলো বল বার করতে বলে, প্রাবল্য বার করতে বলে। তো বল আর প্রাবল্যের মধ্যে কোনো ডিফারেন্স নাই। বল হলে কি হবে, তুমি যে কোনো চার্জ এখানে কি করতে পারবা, বসাইতে পারবা এনি চার্জ। আর প্রাবল্য হলে এখানে আমরা হচ্ছে অবশ্যই একক মানের একটা ধনাত্মক চার্জ কি করতে হবে, সেখানে স্থাপন করতে হবে। এই গেল হচ্ছে আমাদের বল নিয়ে। প্রাবল্যর ফর্মুলাটা কি ছিল, প্রাবল্যর সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন কিউ বাই হচ্ছে হতো আর স্কয়ার। এই প্রাবল্যের ফর্মুলাটা, এটা হচ্ছে গোলকের জন্য কেমন হয়। আর বিভবের ফর্মুলাটা কি ছিল, 1/4 পাই এপসাইলন কিউ বাই হচ্ছে হতো আর। তো গোলকের জন্য গ্রাফটা কেমন হয়, এখানে দেখবা দুইটা গ্রাফ আছে, ওই গ্রাফ দুইটা আমাদের মাস্ট বি ভালো করে দেখা লাগবে। তো গোলকের ফাঁপা গোলকের ভিতরে কিন্তু চার্জ থাকে না, তাহলে এটা হবে কত, জিরো। তার মানে হচ্ছে ব্যাসার্ধ আর পর্যন্ত আমরা কোনো প্রাবল্য পাবো না। যখন আর থাকবে পৃষ্ঠে, পৃষ্ঠে প্রাবল্য সব থেকে বেশি, দেন যতই বাড়াবো আর ততই প্রাবল্য কমতে থাকবে। আর যদি আমরা বিভবের জন্য দেখি, তো বিভবের কিন্তু কি হয়, এইখান থেকে পরীক্ষায় এমসিকিউ বেশি আসে, যে বিভবের পৃষ্ঠে প্রাবল্য, বিভব, গোলকের পৃষ্ঠে বিভব আর যে এর ভিতরে যে কোনো বিভব সমান হয়ে থাকে। তো ভিতরে ব্যাসার্ধ যদি ব্যাসার্ধ থেকে ছোট হয়, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, পৃষ্ঠের বিভব নিয়ে কাজ করা লাগবে। তো পৃষ্ঠের বিভব আর কেন্দ্রের বিভবের সবসময় কি হবে, সমান হবে। অর্থাৎ ব্যাসার্ধ আর পর্যন্ত গেলেও আমরা সবসময় এই ভিটাই পাবো, দেন হচ্ছে কি বাড়িতে থাকলে এটা ধীরে ধীরে কমতে থাকবে। এই হলো মোটামুটি বিভব নিয়ে আলোচনা। আচ্ছা, এখান থেকে মাঝে মাঝে একটা কোশ্চেন আসে, যে বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমার চারটে চার্জ দেওয়া থাকবে এখানে। এর কেন্দ্রে বলা হলো যে আর বিভবটা কখন জিরো হবে, কেন্দ্রে বিভবটা জিরো। এখানে ধরো Q1 আছে, এখানে Q2 আছে, এখানে Q3 আছে, এই চার্জটা হয়তো তোমাকে বার করতে হবে, এগুলোর ভ্যালু দেওয়া আছে। তো Q4টা হবে, মনে রাখবা Q4টা হবে যে মাইনাস দিয়া হচ্ছে Q1 + Q2 + Q3 যোগফল, যে কোনো একটা বার করতে পারলে মাইনাস দিয়া বাকি যেগুলো আছে সবগুলো কি করবো, যোগ করবো। তাহলে আমরা কেন্দ্রের বিভব কি বানাতে পারবো, জিরো বানাতে পারবো। ওকে, এই ছিল হচ্ছে মোট আহ, বিভব এবং প্রাবল্যের মধ্যে মোটামুটি আলোচনা। এরপর আছে বিভব এবং প্রাবল্যের মধ্যে আরেকটা সম্পর্ক আছে, যেটাকে আমরা লিখি ভি সমান ডি। এটা পরীক্ষার জন্য এমসিকিউর জন্য প্রচুর ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট, যে তোমাকে বলবে যে বিভব দেওয়া আছে এত এবং দেওয়া আছে এত, এদের মধ্যবর্তী ডিস্টেন্স তোমার কত দেওয়া ছিল, অথবা ডি দেওয়া আছে, তাহলে প্রাবল্য কত হবে। তাহলে ভি সমান কি লেখা যায়, ডি/ই লেখা যায়। আবার প্রাবল্য সমান কি লেখা যায়, সিগমা/এপসাইলন লেখা যায়। সিগমা সমান আবার কি লেখা যায়, কিউ বাই এ। আর এ সমান আবার লেখা যায় হচ্ছে 4 পাই
আর স্কয়ার এখান থেকে আমরা লিখবো, এগুলো একটু দেখে নেবো যে ব্যাসার্ধ বাড়লে চার্জ ঘনত্ব কেমন হয় না হয়। ঠিক আছে, চার্জ দ্বিগুণ করলে চার্জ ঘনত্ব কেমন হবে বা প্রাবল্য কেমন হবে, এগুলো আমরা একটু মোটামুটি আলোচনা হালকা পাতলা করে দেখে নিয়ে যাব। এরপর আসি যেটা, সেটা আছে বলরেখা। বলরেখা থেকে তোমার কি হবে, যে ধরো একটা বড় চার্জ আছে একটা ছোট চার্জ আছে, নিউট্রাল পয়েন্টটা কোথায় পাওয়া যাবে? নিউট্রাল পয়েন্টটা কিন্তু আমরা ছোটটার কাছাকাছি পাবো। আর যদি একটা উম এরকম হয়, এইটাও যদি এরকম হয়, মানে দুইটা যদি সমান হয় এবং দুইটা যদি পজিটিভ চার্জ হয়, এবং আমরা এই ক্ষেত্রে নিরপেক্ষ পয়েন্টটা কোথায় পাবো? মাঝামাঝি কোনো পয়েন্টে পাবো। তো এখান থেকে বলরেখাগুলো দেখবা, বলরেখার কিছু প্রপার্টিজ আছে, এগুলো এমসিকিউ এর জন্য হালকা পাতলা ভাবে আমরা কি করব, দেখে নিব। ওকে, এতটুকু গেল। আচ্ছা, আমরা এখন কৃত গাছ বার করতে পারি। কৃত গাছ সমান আছে ডেল্টা ভি ইন্টু কিউ। এটা যে ধরো এইখান থেকে এখানে তুমি ভি 1 পাইছো, এখান থেকে এখানে গেলে ভি 2 পাওয়া যায়, তাহলে এখানে ডেল্টা ভি হচ্ছে কত, ভি 2 মাইনাস ভি 1। তাহলে এইখান থেকে একটা চার্জকে সরাই যদি এই পয়েন্টে আমি মুভ করতে চাই, তাহলে আমার কৃত গাছটা হবে ডাব্লিউ সমান হচ্ছে ডেল্টা ভি ইন্টু কিউ। এটা থেকে আমরা একটু মাঝে মাঝে পরীক্ষায় এমসিকিউ আসে, কৃত গাছের মান বার করতে দেয়। তো এটা আমরা একটু দেখে নিব। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে যে 1 ইলেকট্রোভোল্ট। 1 ইলেকট্রোভোল্ট সমান কত, এটা আমরা সবাই জানি 1.6 × 10⁻⁹ এটা পরীক্ষা এমসিকিউ আসে, এটা আমরা একটু হালকা পাতলা দেখে নিব। ওকে, বিভব প্রাবল্য গেল। উম এরপর আসি হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য। তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য ফর্মুলা কি হয়, 1/4 পাই এপসাইলন পি/আর কিউব √1+3 কজ স্কয়ার থিতা। অক্ষের উপর হলে কি হবে, অক্ষের উপর হলে হয় থিতা সমান কত ডিগ্রি, 0 ডিগ্রি। আর লম্ব হলে থিতা সমান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। এগুলো এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা অনেক কম। বাট এই যে পি, পি থেকে তোমার কোশ্চেন আসতে পারে। পি সমান হচ্ছে কিউ ইন্টু 2এল, এটা আমরা লিখবো। তড়িৎ দ্বিমেরুর দিকটা হচ্ছে কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তো এরকম ভাবে ত্রিভুজ দিয়ে দিয়ে কোনো একটা পয়েন্টে, এখানে নেগেটিভ আছে এখানে হচ্ছে পজিটিভ আছে, তো এই পয়েন্টে তড়িৎ দ্বিমেরু বানাইতে পারবো। তাহলে নেগেটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে এখানে একটা তুমি কি বানাতে পারবা, লব্ধি তড়িৎ দ্বিমেরু গুণাঙ্ক বানাতে পারবা। এবং তড়িৎ দ্বিমেরু গুণাঙ্ক কাদের কাদের জন্য ঘটে, যেমন আছে পানি আছে, মিথেন আছে, অ্যামোনিয়া আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই এমসিকিউ এর জন্য এগুলো জাস্ট একটু হালকা পাতলা ভাবে কি করবো আমরা দেখে নিব। এবার আসি, এখান থেকে মোটামুটি এগুলো। আচ্ছা, বিভব ছিল একটা, বিভব ভি সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন পি কস থিটা বাই হচ্ছে কত, আর স্কয়ার। যদি অক্ষের উপর হয় তাহলে এখানে কি বসাবো, পি/আর স্কয়ার। আর যদি 90 ডিগ্রি হয় তাহলে ভিটা কি হতে হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এটা পরে কি এমসিকিউ আসলে 90 ডিগ্রি দিয়ে দেখবো হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আসে, যাতে অ্যান্সারটা কি হয়, 0 হয় থেকে। এবার হচ্ছে ধারকত্ব। ধারকত্ব থেকে সি সমান আমরা কি জানি, কিউ/ভি। অনেক সময় তোমাকে চার্জ দেওয়া থাকবে, আবার কিউ সমান লিখতে পারবা আইটি, অথবা কিউ সমান আমরা লিখতে পারি এনই। তো এখান থেকে আমাদের কি বার করতে বলবে, ধারকত্ব বার করতে বলবে। আর গোলাকার পরিবাহী ধারকত্বের ক্ষেত্রে সি সমান হচ্ছে 4 পাই এপসাইলন নট ইন্টু আর। গোলাকার পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে বেড়ে যায়। এবার সমান্তরাল পাত ধারক কি হলো, সি সমান হচ্ছে এপসাইলন নট কে এ/ডি। আর ধারকত্বের সঞ্চিত শক্তি ইউ সমান হচ্ছে ½ সি ভি স্কয়ার, ½ ইউ স্কয়ার/সি, অথবা এটাকে লেখা যায় ½ কিউবি। এই যে শক্তি থেকে ডিউতে দেখবো হচ্ছে, শক্তি থেকে পরীক্ষায় প্রচুর এমসিকিউ আসে যে বিভব দুই গুণ করলে কেমন হবে, চার্জ দুই গুণ করলে কেমন হবে। সো এখান থেকে শক্তি কেমন হবে না হবে এটা একটু ভালো করে দেখে নিবা, যে 1 গুণ, 2 গুণ করলে, 3 গুণ করলে আমার শক্তিটা আগের শক্তি থেকে কেমন হবে, অথবা এই যে টি এর ভ্যালুটাকে যদি আমরা কি করে দেই, চেঞ্জ করে দেই, তাহলে শক্তির উপর কেমন ইফেক্ট পড়বে। এটা গেল। এবার হচ্ছে ধারকের জন্য যদি কি হয়, আমরা শ্রেণী সংযোগ আছে, শ্রেণীতে থাকলে কি হবে, CS ইনভার্স সমান হচ্ছে C1 ইনভার্স যোগ C2 ইনভার্স যোগ C3 ইনভার্স ধারকের জন্য, প্লাস ডট 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 ডট। আর যদি সি প্যারালালে থাকে তাহলে আমরা এগুলোকে কি করি, সিম্পলি যোগ করে দেই। এরকম ভাবে চলতে থাকে। আচ্ছা, যখন শ্রেণীতে থাকে, শ্রেণীতে কিন্তু চার্জ যায় কি সেম। আর যখন প্যারালালে থাকে, প্যারালালে থাকলে কি হবে, ভোল্টেজ যায় সেম। এটা আমাদের একটু মনে রাখতে হবে, ভোল্টেজ যায় হচ্ছে সেম। তো এখান থেকে তোমাকে তুল্য ধারা করতে বলতে পারে, অথবা টোটাল চার্জ কিউটি এটা বাড়ি করতে বলতে পারে। ওকে, হ্যাঁ, এখান থেকে অনেক সময় দেওয়া থাকে যে হচ্ছে দুইটা ধারক আছে, দুইটা ধারকের জন্য তুল্য ধারকত্ব, যেটা হচ্ছে কি তোমার সিরিজে আছে। ধরো এখানে একটা ধারক, এখানে আর একটা ধারক, এটা হলো C1, এটা হলো কি C2। ধরো দুইটার জন্য আমরা এটা একটা শর্টকাট লাগাইতে পারি প্যারালালের জন্য। এটা হলো কি গুণফল বা এই যোগফল, যা সিম্পলি গুণফল বা এই যোগফল। এটা রোধের জন্য খাটে, যে দুইটা রোধ যদি আমার প্যারালালে থাকে, তাহলে এর জন্য তুল্য রোধ আমি বার করতে পারবো, রোধ দুইটার গুণফল বাই হচ্ছে কত, যোগফল। এটা শুধুমাত্র দুইটার জন্য খাটবে, তিনটার জন্য হলে আবার এটা ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে।
এটা গেল। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে যে গাউসের ফর্মুলা থেকে খুব বেশি একটা কোশ্চেন আসে না। ফাই সমান আছে কত, কিউ বাই এপসাইলন নট, এটা একটু মনে রাখবা। আর ফাই সমান লেখা যায় ইডিএস কস থিটা, জাস্ট ফর্মুলাটা একটু হালকাভাবে দেখে নেবে। ফাই সমান আছে কিউ বাই এপসাইলন নট, ফাই সমান লেখা যায় ইডিএস কস থিটা। নিরেট গুলো, ফাঁপা গুলো, এগুলো আমাদের লাগবে না খুব বেশি একটা। এখান থেকে মোটামুটি এগুলো পড়লেই আমরা হচ্ছে কভার করতে পারবো। এরপরে আসি আমরা যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি চলতরিতের দিকে ঢুকি, তো আমাদের স্থির তড়িৎ এবং চলতরিতের মধ্যে রিটেন আসার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে চলতরিৎ। ঠিক আছে। তো যেহেতু ঢাবিতে একটা ট্রিপলি নামের সাবজেক্ট আছে, তো এখান থেকে স্থির তড়িৎ বা চলতরিৎ থেকে অবশ্যই তোমার একটা কি থাকবে, আহ কোশ্চেন থাকবে, রিটেন কোশ্চেন থাকবেই। চারটা কোশ্চেনের মধ্যে সেকেন্ড পার্ট থেকে দুইটা হলে অবশ্যই তোমার কি হবে, চলতরিৎ থেকে অথবা স্থির তড়িৎ থেকে একটা কোশ্চেন থাকবে। এটা মাস্ট বি শিওর থাকো, বাকি হয়তো একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। ওকে, আমরা যদি এবার চলতরিতের দিকে যাই, চলতরিৎ। চলতরিৎ থেকে তুমি কি কি বের করবা, ওই যে আর থিটা সমান আছে কত, আর নট ইন্টু ওয়ান প্লাস আলফা থিটা। এই যে এখানে আলফাটা, আলফাটা কখন পজিটিভ হয়, কার জন্য নেগেটিভ হয়, এটা আমরা একটু ভালোভাবে দেখে নেবো। যদি পরিবাহী হয়, পরিবাহীর জন্য কি হয়, আলফাটা কি হয়, পজিটিভ হয়। আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এইটা কি হয়ে থাকে, নেগেটিভ হয়ে থাকে। তো এটা হচ্ছে এমসিকিউর জন্য দেখে নিব। এরপর আসি যেটা, সেটা হচ্ছে যে তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ে পরিবাহীর জন্য, রোদ বাড়লে হচ্ছে কি তার তাপ পরিবাহিতাটা কি হয়ে যায়, কমে যায়। এই সমান আছে কত, আই স্কয়ার আর টি, এটা আমরা একটু মনে রাখবো। তাপীয় পরীক্ষাটা হচ্ছে কি, এই সমান আছে আই স্কয়ার আর টি। তো এটা যদি মনে রাখতে না পারো, আমাদের এই লাইনটা সব থেকে বেশি মনে রাখতে হবে। ডাব্লিউ সমান লিখতে পারবো হচ্ছে পিটি, ডাব্লিউ সমান কি লেখা যায়, ভি কিউ, ভি আই টি, আই স্কয়ার আর টি। আবার এটাকে লেখা যায় পি স্কয়ার বাই আর ইনটু আছে কত টি। আমরা এই লাইনটা মাস্ট বি মনে রাখবো। অনেক সময় আমাদের কি বার করতে বলবো, ক্ষমতা বার করতে বলবে, কাজ বার করতে বলবে। তো আমরা হচ্ছে যখন যেরকম টাইপের ভ্যালু থাকবে, তখন সেই টাইপের ভ্যালু দিয়ে আমরা হচ্ছে কি করবো, ম্যাথটা সলভ করার ট্রাই করবো। ডাব্লিউ সমান পিটি, এটাকে আমরা লিখতে পারি ভি কিউ ভি আই টি, আই স্কয়ার আর টি, অথবা ভি স্কয়ার বাই আর আর টি। এখন ডাব্লিউ আর হিট কিন্তু হচ্ছে কি মোটামুটি সেম। এই যে এইটাই আছে, তুমি এখানে লিখতেছো আই স্কয়ার আর টি। এটাকে আমরা জুলের তাপীয় বিক্রিয়া বলতেছি আর কি। এবার হচ্ছে কথা এক ইউনিট, এক ইউনিট বা এক বিওটি। এক বিওটি মানে এটাকে আমরা কত জুল বলি, এক বিওটি মানে হচ্ছে এক ইউনিট। এক ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000, আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তো এইখান থেকে হিসাব করে পাওয়ার হিসাবে ধরলে 3.6 × 10⁻⁶ জুল আসবে। এক বিওটি হচ্ছে এটা। এরপরে যেটা, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে তারণ বেগের একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে আই সমান এন এ ভি ই। এটা আমরা একটা জাস্ট ফর্মুলাটা দেখে নেবো। আর একটা হলো প্রবাহ ঘনত্ব জে, জে সমান কি লেখা যায়, আই বাই এ। এটা আমরা একটা দেখে নেবো। আই সমান তাহলে কি লেখা যায়, এন এ ভি ই বাই এ, এ এ কাটলে আমরা এখান থেকে পাবো এন বি ই। তাহলে এটাকে আমরা বলতেছি প্রবাহ ঘনত্ব সমান কি লেখা যায়, এন বি ই। এরপরে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে যে রোধ। এখান থেকে আমাদের লাগবে আর, আর সমান হচ্ছে হতো রো এল বাই এ। এখান থেকে এই যে আপেক্ষিক রোধ থেকে পরীক্ষায় কোশ্চেন আছে, যে কোনো একটা তারকে যদি তুমি জোড়া লাগাও বা বড় করো, কাটো, ছোট যাই করো না কেন, আপেক্ষিক রোধ কোনো একটা উপাদানের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচারে সবসময় ফিক্স, এটা মাসবে মনে রাখবা। যদি উপাদান চেঞ্জ হয় বা টেম্পারেচার চেঞ্জ হয়, তাহলে রো চেঞ্জ হইতে পারে, বাকি কোনো কন্ডিশনেই রোকে আমরা কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। তো এটা পরীক্ষা দেখবে হচ্ছে 2-3 বার ঢাবিতে এমসিকিউ আসলো। আর সমান হচ্ছে হতো রোয়েল বাই। তো এখান থেকে আমরা দেখবো যে এল যদি দ্বিগুণ করি বা তিনগুণ করি, তাহলে আপেক্ষিক সরি রোধের মান কত হবে, অথবা আপেক্ষিক রোধের মান কেমন হবে, এটা আমাদের একটু ভালোভাবে লিখতে হবে। আচ্ছা, রোধের একক হচ্ছে কি ওহম, এবং রোধের যে বিপরীত রাশি আছে যেটা হচ্ছে পার ওহম। এই যে পার ওহম, এটাকে আমরা বলি হচ্ছে এক সিমেন্স। সিমেন্স হলো কি রোধের বিপরীত রাশি, রোধের বিপরীত রাশিটাকে আমরা বলি হচ্ছে পরিবাহিতা, এটা আমরা লাগবে। রোধের বিপরীত রাশিকে আমরা বলি হচ্ছে পরিবাহিতা, পরিবাহিতার একক হচ্ছে কি সিমেন্স, অথবা এটাকে আমরা বলতে পারি পার ওহম। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি সিমেন্সের একক, মানে সিমেন্স মানেই হচ্ছে কি পার হোম বা পরিবাহিতার একক। এবার হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের এককটা তুমি এখান থেকে চাইলে বের করতে পারো, সেটা হচ্ছে যে ওহম মিটার। আর আপেক্ষিক রোধের উল্টা যেটা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে পরিবাহিতাঙ্ক বা পরিবাহিকত্ব বলা থাকে, যেটা কি লেখা যায় পার হোম পার মিটার, অথবা এটাকে আমরা লিখতে পারি সিমেন্স পার মিটার, এটাও লিখতে পারি। যেহেতু পার হোম মানেই আমরা কি জানি, সিমেন্স জানি। এবার স্যার রোধ যদি কি হয় থাকে, সিরিজে থাকে, তাহলে কেমন হবে, যেটা হচ্ছে R1 + R2 + R3 যোগ হবে। যদি আর সিরিজে থাকে, আর যদি প্যারালালে থাকে, তাহলে ইনভার্স করে নিয়ে R1 ইনভার্স, R2 ইনভার্স, R3 ইনভার্স,
ডট 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 ডট। এখন এখান থেকে পরীক্ষায় অবশ্যই এমসিকিউ আসবে যে সার্কিট, সার্কিট গুলো অবশ্যই ভালোভাবে মনে রাখবা। কোনো একটা পয়েন্টে ভোল্টেজ কত, বিভব কত হবে, অথবা এই বর্তনের টোটাল তুল্য রোধ কত, তুল্য রোধ বাড়ি করে শিখবা, অথবা সেই এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, কোনো একটা ভোল্টেজের অ্যাকুরেজে কি পরিমাণ আমার রোধের অ্যাকুরেজে কি পরিমাণ ভোল্টেজ যাবে, এগুলো আমরা একটু ভালোভাবে দেখে নিব। এটা তুমি চাইলে কেভিএল চালাইও করতে পারো, কেভিএল কেসিএল চালাইও করতে পারো, অথবা চাইলে হচ্ছে তুমি নর্মাল যে ফর্মুলা, ওহমের যে ফর্মুলা আছে এটা দিয়েও করতে পারো। আচ্ছা, ওহমের ফর্মুলাটা কি ছিল? ভি সমান হচ্ছে আর আই। এখান থেকে পরীক্ষায় একটা গ্রাফ আসে, এটা যদি ভি হয়, এটা যদি আই হয়, তাহলে এর যেই গ্রাফটা আছে এটা তোমার নির্দেশ করবে হচ্ছে আর। আর যদি গ্রাফটাকে তুমি চেঞ্জ করে দাও যে এইদিকে হচ্ছে ভি, এদিকে আই, একই টাইপের গ্রাফ পাবা, এই ক্ষেত্রে ঢালটা নির্দেশ করবে হচ্ছে 1/r। এটা একটু ভালোভাবে দেখে নিবা, কারণ হচ্ছে এইটা যদি আমি ওয়াই অক্ষ বরাবর বসাই, এটা যদি এক্স অক্ষ বরাবর বসাই, তাহলে এই ক্ষেত্রে ঢাল পাবা হচ্ছে আর। আর যদি আমরা উল্টাই দেই, তাহলে আমরা কি পাবো? ডানটা পাবো হচ্ছে 1/r। এটা দিয়েও দেখবো আছে কোনো এক সালে এমসিকিউ আসছিল, মান দেওয়া ছিল, এখান থেকে তুল রোধ বার করতে পারছে। এরপর আসি যেটা, সেটা হচ্ছে ব্যাটারি যদি কি থাকে, সিরিজে থাকে। তো ব্যাটারি সিরিজে থাকলে আমরা কি জানতাম? একটা ফর্মুলা জানতাম, আই সমান আছে এনই বাই আর প্লাস এনআর। এরকম একটা ফর্মুলা ছিল সিরিজের জন্য, একটা প্যারালালের জন্য হচ্ছে এনই বাই এনআর প্লাস আর। সো এগুলো হচ্ছে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তাহলে হচ্ছে ফর্মুলাগুলো একটু হালকা পাতলা ভাবে দেখে রাখতে পারো। এরপর আসি যেটা, সেটা হচ্ছে যে কারশফের যে ফার্স্ট লটা ছিল, যে যেই পরিমাণ কারেন্ট, ধরো এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ইনপুট হচ্ছে, তো এটা যদি বাইর হয়ে যায় অবশ্যই 10 অ্যাম্পিয়ার কারেন্টে কি হয়ে যাবে? বাইরে হয়ে যাবে। এখানে যদি 2 যায়, এখানে যদি 3 যায়, এই রাস্তায় অবশ্যই 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তো এটা একটু ভালোভাবে দেখে নিবা। আর কেভিএল আমাদের মাস্ট বি, ভালোভাবে কেভিএলটা ভালোভাবে দেখতে হবে। কারশফের ভোল্টেজ লো, যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করে সেই পরিমাণ ভোল্টেজ সে কি করে? গেইন করে। তো আমরা হচ্ছে মাস্ট বি কেভিএলটা একটু ভালোভাবে দেখে যাব। তো এখান থেকে হচ্ছে তোমার নর্মালি যে সার্কিট গুলো আসতে পারে পরীক্ষায়, এমসিকিউ বা হচ্ছে রিটেনের জন্য, এরকম ধরো সার্কিট দিছে, তো তোমাকে বলা হলো এক করে যে ভোল্টেজ কত, এক করে যে কারেন্ট কত, এইরকম টাইপের কোশ্চেন গুলো একটু হালকা পাতলা ভাবে রিটেনের জন্য সার্কিট মাসবি ভালোভাবে, সার্কিট ভালোভাবে দেখে নিবে, কারণ সার্কিট থেকে হচ্ছে তোমার পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা এখান থেকে সব থেকে বেশি। এবার আসে শান্ট। শান্টের জন্য হচ্ছে কি ছিল? শান্ট তোমার কিছুই না, এই যে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের প্যারালালে অন্য একটা রাস্তা আমরা কি করে দেই? অ্যাড করে দেই। এটাকে আমরা বলতাম হচ্ছে কি শান্ট। তো এইখান থেকে যে পরিমাণ কারেন্ট আসলো সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আইএচ, টোটাল কারেন্ট। তো এখান থেকে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা ধরে নিই হচ্ছে আইজি। আর যে রোডটা আছে সেটাকে আমরা ধরে নিই হচ্ছে হতো জি। তাহলে শান্টের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে বাবা, যেহেতু দুইটা প্যারালাল রাস্তা, তাহলে এখানে আমরা ভি সমান কি লিখতে পারি? জি ইন্টু আইজি। ভি সমান আর আই, তাহলে এই পাশেও ভোল্টেজ যাবে হচ্ছে হতো জি ইন্টু আইজি এ যাবে। এখন এদিকে আইএস, এদিকে যদি আইজি হয়, এই রোধে কারেন্ট যাবে হচ্ছে কত? আইএস মাইনাস আইজি। এখন এই পথের জন্য ভোল্টেজটা তাহলে আমরা কি লিখতে পারি? যে আইএস মাইনাস আইজি ইন্টু হচ্ছে কত? এস। তাহলে এই দুইটা ভোল্টেজ যেহেতু সেম হবে, তা আমরা জি ইন্টু আইজি সমান আমরা লিখতে পারি আইএস মাইনাস আইজি ইন্টু এস। তো এখান থেকে দেখবা হচ্ছে এখান থেকে আইজি আইএস কি করা যায়? বের করা যায়। অথবা শান্টের মধ্যে দিয়েও কারেন্টটাও আমরা কি করতে পারি? আই অফ শান্ট, এটাও আমরা কি করতে পারবো? বের করতে পারবো। তো এখান থেকে একটু দেখে নিবা। এবার যদি এমিটারের পাল্লা বৃদ্ধি, এটা আমরা জাস্ট একটু হালকাভাবে মনে রাখবো। এমিটারে যদি আমরা কি করতে চাই? পাল্লা বাড়াতে চাই, পাল্লা বৃদ্ধি, সেটা হচ্ছে কত? এর সমান হবে আর ডিভাইডেড বাই n-1। এটা অবশ্যই কিছু অ্যাড করে দিতে হবে প্যারালালে। আর যদি আমরা ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করতে চাই, ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি এর সমান হচ্ছে আর ইন্টু n-1, যেটা আমাদের অ্যাড করতে হবে শ্রেণীতে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আহ এটা নিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে ডান ভাগ বাম ভাগ আছে, যেটা হচ্ছে যে অজানা রোধ নির্ণয় করা। এইদিকে যদি পি থাকে, এইদিকে যদি কিউ থাকে, আর এইখানে হচ্ছে কি তোমার সাম্য পয়েন্টটা পাওয়া যায়, এতটুকু যদি এল হয় মিটার ব্রিজের জন্য, এটা হবে কি 100 - এল। তো মিটার ব্রিজ সাম্যাবস্থায় থাকার জন্য এটা কন্ডিশন কি ছিল? যে পি বাই এল সমান হচ্ছে কিউ বাই 100 - এল। এখান থেকে চাইলে এই ফর্মুলাটা মনে রাখবা। আর সাম্যাবস্থা থাকার জন্য কন্ডিশন কি ছিল? যে পি বাই কিউ সমান আর বাই এস। এখানে দিতে পারে যে চতুর্থ বাহুতে কি পরিমাণ রোধ কি করতে হবে, শ্রেণীতে অ্যাড করতে হবে নাকি প্যারালালে অ্যাড করতে হবে, এটা পরীক্ষা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি 3 নম্বর চ্যাপ্টার। তো 3 নম্বর চ্যাপ্টারে ম্যাক্সিমাম টাইমে আমাদের হচ্ছে সব থেকে যে ইম্পর্টেন্ট পার্টটা আছে সেটা হচ্ছে আমরা কি পড়বো? আমরা সার্কিট গুলা ভালোভাবে আয়ত্ত করবো। সার্কিট থেকে এখানে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এরপরে আসি আমরা যেটা, সেটা হচ্ছে যে আহ আমাদের মনে কোন চ্যাপ্টারটা আছে? ভৌত আলোক বিজ্ঞান মনে থাকার কথা। হম, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তো ভৌত আলোক বিজ্ঞান। তো এখানে একটু আমাদের তো মিশা টিশা করা লাগবে। আচ্ছা, আমরা এক কাজ করি তাহলে, এটাকে বাদ দিয়ে আর একটা পিডিএফ এ নেই।
ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তো ভৌত আলোক বিজ্ঞান। সো ভৌত আলোক বিজ্ঞান থেকে আমাদের রিটেন আসার সম্ভাবনা অনেক কম, বাট এখান থেকে হয়তো একটা এমসিকিউ আসতে পারে। তো এখান থেকে কি কি টাইপের এমসিকিউ গুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু হালকা পাতলা আলোচনা করার ট্রাই করি। সো এখানে তোমরা সব থেকে এখানে যেই চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা অনেক ছোট। তো এখানে তোমার কি কি আছে, তিনটা পার্ট আছে, একটা হলো ব্যতিচার, প্রবর্তন, আর একটা লাগে সমাবর্তন বা হচ্ছে পদায়ন। সো এখানে ব্যতিচার এবং অপবর্তন আর যে সমাবর্তন পার্ট আছে, এই তিনটা পার্টের মধ্যে আমাদের খুব বেশি একটা ফর্মুলা নাই। তো ব্যতিচারে কি আছে, ওই যে আমরা প্রতিটা ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ বাড়ি করা, ডোরার ব্যবধান, ব্যবধান, কখন আলোক হয় কখন অন্ধকার হয়, কখন আলোক ডোরা পাবো কখন অন্ধকার ডোরা পাবো, পথ পার্থক্য, দশা পার্থক্য, পথ পার্থক্য, দশা পার্থক্য, এগুলো একটু ভালো করে দেখে নেব। বিশেষ করে ব্যতিচার থেকে এই তিনটা পাঠের মধ্যে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যতিচার। এরপর হচ্ছে ওই যে কেন্দ্র চরম হতে ওয়াই এন লাইট, সেটা কি ছিল, টোয়াইজ এন ল্যামডা বাই টু ডি বাই ডি। আর একটা ছিল ওয়াই এন ডার্ক, সেটা হচ্ছে যে টোয়াইজ এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু ডি বাই ডি। সো এগুলো হচ্ছে ফর্মুলাগুলো একটু আমরা ভালোভাবে দেখে নিব। এবং হচ্ছে ডোরা ব্যবধানের ফর্মুলা কোনটা, কখন টু দ্বারা ভাগ হবে কখন টু দ্বারা ভাগ হবে না, এগুলো একটু ভালোভাবে দেখে নিব। এটা হচ্ছে আমাদের বেদিচার থেকে, বেদিচার থেকে আমাদের পরীক্ষা এমসিকিউ বসে। এরপর এই চ্যাপ্টারের শুরুতে দেখবা হচ্ছে কিছু টাইপ আছে যেগুলো আছে সি, সি সমান হচ্ছে হতো ই বাই বি। আমরা হচ্ছে বি সম্পর্কে অনেকে ধারণা রাখি না, যেটি বিটাকে আমরা চৌম্বক ক্ষেত্র বলি, যেহেতু আমাদের চৌম্বক চ্যাপ্টার নাই। আর ইটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বিটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এটাকে হিসাব করলে পাবো হচ্ছে আমরা 3 × 10⁸ অনেক সময় তোমাকে থ্রি দেওয়া ইয়ের ভ্যালু দেওয়া থাকবে তোমাকে, আলোর বেগ তুমি জানো, তোমাকে বলা হলে বি এর ভ্যালুটা বার করো, চৌম্বক ক্ষেত্র কত। হ্যাঁ, তুমি তো চৌম্বক ক্ষেত্র পড়ো নাই, তোমার কাছে মনে হতে পারে আউট অফ সিলেবাস, বাট এটা তুমি ইজিলি কি করতে পারবা, বি সমান হচ্ছে কত, জাস্ট সিম্পলি ই বাই সি করে দিলে হয়ে গেল। ওকে, দেন এবার আমরা হচ্ছে পরের একটাতে আসি। সেটা চলে যায় ওখানেই দেখবার একটা ফর্মুলা আছে যে হচ্ছে সি সমান লেখা যায় 1/√মিউ নট এপসাইলন নট। এই ফর্মুলাটা একটু ভালোভাবে দেখে নিবা। এখান থেকে হচ্ছে আমাদের খুব বেশি জানার দরকার নাই, এখানে ইপসাইলন নটটা আসে আমাদের হচ্ছে ওই যে আহ তড়িৎ ক্ষেত্র থেকে, আর মিউ নটটা আসে চৌম্বক ক্ষেত্র থেকে। দুইটাই কনস্ট্যান্ট আর কি, একটা হলো তড়িৎ ক্ষেত্রের জন্য ইউজ করি, একটা হলো চৌম্বক ক্ষেত্রের জন্য ইউজ করে থাকি। সো আমাদের এটা লাগবে না, আমাদের এখান থেকে পরীক্ষায় যেটা আসে যে √মিউ নট এপসাইলন নটের একক কি, অথবা √, আর মিউ নট এপসাইলন নটের এর মাত্রা কি আসতে পারে, যেহেতু আমাদের পরীক্ষায় দুই একবার একক চলে এসেছে। এবং মিউ নট এপসাইলন নটের এরও একক এবং মাত্রা, এটা আমরা একটু ভালোভাবে দেখে নেব। এবং আমরা এখানে দেখবো আর একটা জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, এস দ্বারা লেখা হয়, জাস্ট ফর্মুলাটা মনে রাখবা 1/μ0 ই ক্রস বি, যেটাকে আমরা চাইলে আরেকটা লাইন লিখতে পারি ই ক্রস এইচ। জাস্ট ফর্মুলাটা মনে রাখবা, এখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের খুব বেশি একটা জানার দরকার নাই। এখানে পরীক্ষায় যেটা হয়, এখানে আসতে হাই তোমার আসলে আসতে পারে যে হচ্ছে এইচ ক্রস ই। তো একটা এইচ ক্রস ই থাকবে, একটা হলো ই ক্রস এইচ থাকবে। সো এখানে কিন্তু তোমাদের মাঝে একটা কি থাকবে, কনফিউশন তৈরি হয়ে যাবে। সো এটা একটু ভালোভাবে দেখে নিবা। ওকে, এটা গেল। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে যে হাইগেন্সের নীতি। এই হাইগেন্সের নীতি দিয়ে আমরা কি কি ব্যাখ্যা করতে পারি, এগুলো জাস্ট হালকা পাতলা এমসিকিউ এর জন্য মনে রাখবা। হাইগেন্সের নীতির জন্য আমরা ব্যতিচার, অপবর্তন, তারপর হচ্ছে কি প্রতিফলন, প্রতিসরণ, এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো। বাট আলোর যে পলায়ন বা সমাবর্তন আছে, এগুলোকে আমরা কি করতে পারি না, ব্যাখ্যা করতে পারি না, কি দ্বারা, হাইগেন্সের নীতি দ্বারা। ওকে, এবং ব্যতিচার হওয়ার যে শর্তগুলো আছে, ব্যতিচারের শর্ত, এগুলো একটু এমসিকিউ এর জন্য ভালোভাবে দেখে নিবা। যে পুত্রের ডোরার প্রস্থ সমান হয় কিনা, আলোকের মধ্যে অন্ধকার পাওয়া যায় কিনা, কখন আলোক হয় কখন অন্ধকার হয়, দশা পার্থক্য কেমন হলে আলোক পাওয়া যায়, দশা পার্থক্য কেমন হলে অন্ধকার পাওয়া যায়। সো এই জিনিসগুলো আমরা একটু ভালোভাবে দেখে নিব। পট্টি কি, ডোরা কি, ঝালর কি, ডোরার প্রস্থ কি, একটা পট্টি কি, ডোরা ব্যবধান কি। সো এই জিনিসগুলো নিয়ে একটু কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করে নিয়ে যাওয়া। এটা হলো হচ্ছে আমাদের ব্যতিচার। এরপরে আমরা যদি যাই হচ্ছে অপবর্তন। অপবর্তনের খুব তেমন বেশি কিছু নাই। অপবর্তন তুমি দুই ধরনের পাই আমরা, একটা হলো ফিনেল, একটা হলো ফ্রনহোফার। তো এখান থেকে মনে রাখবা যে ফিনেল কাকে বলা হয়, ফ্রনহোফার কাকে বলা হয়, এখান থেকে বইয়ে দেখবা দুই একটা করে উদাহরণ আছে, এই উদাহরণগুলো দেখে নিবা। এবং এ সাইন থিটা সমান একটা আছে কি, এন ল্যামডা, আর একটা আছে এ সাইন থিটা সমান টোয়াইজ এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু। সো কখন কোনটা হয়, যেমন এটা হচ্ছে আমাদের আলোকের জন্য হয়, আর এটা হলো অন্ধকারের জন্য হয়, এটা হলো কি আলোকের জন্য হয়।
আবার হচ্ছে এইটার সাথে হচ্ছে এটাগুলো কি একক সিরের জন্য। আবার একটা কি আছে, এই যে গ্রেটিং এর জন্য আছে, গ্রেটিং। জাস্ট ফর্মুলা গুলো একটু হালকা পাতলা ভাবে মনে রাখবে, এখান থেকে এগুলা থেকে ম্যাথ আসার সম্ভাবনা অনেক কম। গ্রেটিং এর জন্য কি ছিল, ডি সাইন থিটার সামনে হচ্ছে এন ল্যামডা, এটা হলো আলোকের জন্য। আর একটা কি ছিল, যে ডি সাইন থিটার সমান হচ্ছে টয়েস প্লাস ওয়ান ল্যামডা বাই টু, এটা হচ্ছে অন্ধকারের জন্য। অন্ধকার মানেই হচ্ছে কি অনুজ্জ্বল। তো ড্র ব্যবধান, এখান থেকে মাস্ট ওই যে ফর্মুলাটা মনে রাখবা, যে দশা পার্থক্য বাই পথ পার্থক্য সমান হচ্ছে টু পাই বাই ল্যামডা। এটা পরীক্ষায় আসে। ওকে। আচ্ছা, এরপরে আমরা যাবো যেটা, সেটা হচ্ছে যে আহ, সমাবর্তন। সমাবর্তন বা যেটার অপর নাম হচ্ছে পোলারায়ন, অনেকে আমরা জানি না পোলারায়ন বলা হয়, পোলারায়ন। সমাবর্তন বা পোলারায়ন থেকে আমরা কি করবো, ওই যে ব্রুস্টারের ফর্মুলা আছে, মিউ সমান হচ্ছে ট্যান থিটা, এটা মাস্ট বি মনে রাখবা। এই থিটাটাকে বলা হচ্ছে সমাবর্তন কোণ। সমাবর্তন কোণ, সমাবর্তন দিয়ে আমরা কি ব্যাখ্যা করি, যে আলো কোন ধরনের তরঙ্গ, আলো কোন ধরনের তরঙ্গ, এটা আমরা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। আলো হলো কোন ধরনের তরঙ্গ, আলো হচ্ছে একটা আর বা অনুপ্রস্থ তরঙ্গ। আর আর অনুপ্রস্থ হচ্ছে কি সেম জিনিস। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। এখান থেকে থিটার মানটা নর্মালি হয় 57 ডিগ্রির মতো আসে। তো পরীক্ষায় যদি দেখো যে রেঞ্জ গুলো অনেক দূরে দূরে আছে, তাহলে অ্যান্সার যদি 5 মান 56 মতো থাকে, তাহলে তোমার ওটা ম্যাটার করার দরকার নাই, এটা 57 ডিগ্রি চলে আসবে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি চ্যাপ্টার 7 নিয়ে। আচ্ছা, এখানে আরেকটা মনে পার্ট আছে, সেটা হচ্ছে যে এমসিকিউ এর জন্য যা হালকাভাবে মনে রাখতে পারে, যে দ্বৈত প্রতিস্থারক পদার্থ কোনগুলা। দ্বৈত প্রতিস্থারক যেমন ক্যালসাইট, আইসল্যান্ড স্পার, চালকোসাইট, কি কি আছে এগুলো একটু বই থেকে হালকাভাবে দেখে নিবা। দ্বৈত প্রতিস্থারক হচ্ছে কোনটা, যে একটা আলো ঢুকছে, এখান থেকে দুইটা আলো কি হয়ে গেছে, বের হয়ে গেছে। ওকে, এরপরে আমরা আসি যেটা, সেটা হচ্ছে যে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে খুব বেশি জিনিসটা কঠিন জনই আসবে এমনটা না। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে তুমি জাস্ট কি করবা, ওই যে এল, এম, টি, যে ফর্মুলা গুলো আছে এই তিনটা ভালোভাবে মনে রাখবা। এল সমান কি ছিল, এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। টি ইকুয়াল টু কি ছিল, টি নট বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এম সমান ছিল হচ্ছে এম নট বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখান থেকে এল আর টি এর ফর্মুলাটা ভালোভাবে মনে রাখবা। পরীক্ষায় এল আর টি থেকে বেশি কোশ্চেন আসে। যে দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, এরকম আসে। যে একটা আয়তাকার স্কেল আছে, দৈর্ঘ্য বরাবর গেল, তাহলে হচ্ছে দৈর্ঘ্যটা কত হবে, দৈর্ঘ্য বরাবর গেলে দৈর্ঘ্য কমবে, প্রস্থের কোনো চেঞ্জ হবে না। এটা আমরা একটু ভালোভাবে মনে রাখবো। যেমন একটা আয়তাকার মাঠের যদি সে কি করে দৈর্ঘ্য বরাবর যায়, তাহলে সে দৈর্ঘ্যটা কমে যাবে, বাট প্রস্থটা কিন্তু কি থাকবে, রিমেন আনচেঞ্জ থাকবে। এছাড়া ওকে, যদি আমাদের একটা কি হয়ে থাকে, আয়তক্ষেত্র হয়ে থাকে, যেমন এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এর কর্ণ বরাবর যদি কেউ যায়, তাহলে এটার শেপ কেমন হবে, এটা একটা সামান্তরিক টাইপের হয়ে যাবে। এগুলো একটু হালকাভাবে মনে রাখবা। এরপর হচ্ছে এই যে বর্গের যদি কি হয়, বর্গের যদি কর্ণ বরাবর যায় সেটা হয়ে যাবে একটা রম্বস। এবার হচ্ছে বৃত্তের যদি ব্যাস বরাবর যায় সেটা হয়ে যাবে একটা উপবৃত্ত। এবং এখান থেকে কি পরিমাণ এরিয়া কমে যায়, এটা হচ্ছে জাস্ট একটু রিটেনের জন্য দেখে নিবা। রিটার্নের জন্য এখান থেকে আসলে হচ্ছে তোমার এই যে এল কিভাবে কমে যায়, ক্ষেত্রফল কিভাবে কমে, এই পার্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব আমরা দেখবো হচ্ছে বোর্ডে প্রচুর আসতো, সো ঘনত্বটা একটু দেখে নিবা। এটা হচ্ছে ফর্মুলা প্রতিপাদন করার কোনো দরকার নাই, জাস্ট স্পেস ফরওয়ার্ড ডাইরেক্ট ম্যাথ বসাই দিবা। রো সমান হচ্ছে রো নট বাই ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। রো সমান হচ্ছে রো নট বাই ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা ডাইরেক্ট মেরে দিবা। ওকে, এবার আসে কোনো একটা বস্তুর মধ্যে টোটাল যে শক্তি আছে ই সমান হচ্ছে এমসি স্কয়ার। এখান থেকে ধরো হচ্ছে তোমাকে বলা হলো 5 কেজি ভরের কোনো একটা বস্তুর মধ্যে কি পরিমাণ শক্তি কি আছে, সঞ্চিত আছে, এটা হালকা করে কি করবা দেখে নিবা। এবার আসে যেটা, সেটা হচ্ছে যে এই যে মাইকেলসন এবং মোরেলের একটা পরীক্ষা ছিল, মাইকেলসন এবং মোরেলের পরীক্ষা। এখানে কি পরীক্ষা এটা তোমার দরকার নাই, যে ইথারের কোনো অস্তিত্ব নাই, যাই এতটুকু মনে রাখবা, ইথারের কোনো অস্তিত্ব নাই। মাইকেলসন এবং মোলের পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে পৃথিবীতে ইথার নামক কল্পিত বস্তুর কোনো অস্তিত্ব নেই। আমরা যা সেটা মনে রাখবো। তারপর হচ্ছে ওই যে নিশ্চল ঘড়ি কেমন দ্রুত চলে নাকি ধীরে চলে, এটা হালকা ভাবে দেখে নিব। এবার হচ্ছে টি সমান হচ্ছে হতো এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। এটা হলো কোনো একটা বস্তুর আপেক্ষিকতার গতিশক্তি। আপেক্ষিকতার গতিশক্তিটা হলো কি, ই সমান হচ্ছে এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। ওকে, এরপর আসছে যেটা, সেটা আছে তুমি দেখবে যে বিভিন্ন ধরনের বল নিয়ে আলোচনা করা আছে। মৌলিক বলগুলা, এটা 4 ধরনের বল পাবো। যেমন মহাকর্ষ বল,
চালিত চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টও আছে। সো একটা পার্টে যদি ভালো করে পড়া থাকে, সেকেন্ড পার্টে আর খুব বেশি একটা পড়ার দরকার নাই। এগুলো সৃষ্টির জন্য দায়ীকে, এগুলোর জন্য হচ্ছে দায়ীকে, সাথে হচ্ছে কি, আর হচ্ছে এদের পাল্লা, এই দুইটা জিনিস মনে রাখবা। এবং এদের মধ্যে কম্পায়ারলি কে শক্তিশালী, কে শক্তিশালী কে দুর্বল, কে দুর্বল, এই পার্টটা মনে রাখবো, কে শক্তিশালী কে দুর্বল। ওকে, এরপরে আসি যেটা, সেটা হচ্ছে যে ফোটন, ফোটন গোনার কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো এমসিকিউর জন্য দেখে নিব। ফোটনের বৈশিষ্ট্য দেখে নিব। একটা ফোটনের শক্তি হচ্ছে ই সমান এইচ নিউ, ই সমান হচ্ছে এইচ নিউ, আর এন সংখ্যক ফোটনের জন্য এন এইচ নিউ, এটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে। ওকে, এখন দেখো যে আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে এক্স রে। এক্স রে খুব বেশি কঠিন জিনিস না। এক্স রে, এক্স রেতে কি ঘটে, এক্স রে তুমি দুই ধরনের পাবা। আচ্ছা, এখানে এক্স রে কিন্তু একক আসে, এক্স রে একক হচ্ছে কি রঞ্জন, এখান থেকে এককটা মনে রাখবা। এখন এক্স রেতে কি হয়, যে দ্রুত গতি সম্পন্ন একটা ইলেকট্রন আসতেছে, ইলেকট্রন আসা মানে কি, এর মাঝে কি আছে, ভোল্টেজ আছে, তার মানে সে কোন শক্তি নিয়ে আসতেছে, ইভি। আসার পর কি করে, কোন একটা ধাতব পাত থেকে সে কি করবে, একটা রশ্মি নির্গত করবে। এই রশ্মিটার নাম ছিল অজানা, যার কারণে নাম দিয়ে যাচ্ছে আমরা কি এক্স রে রশ্মি। তার মানে ইভি শক্তি নিয়ে আসলো, আর এখান থেকে কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য পাস হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য পাস হলেই সেটা শক্তি হবে কি, এসসি বাই ল্যামডা। ইভি সমান্তরালে আমরা কি লিখতে পারবো, এসসি বাই ল্যামডা। এই ভিটা হলো কি, ভিটা কিন্তু বেগ নাই, ভিটা হলো বিভব। ওকে, এবার হচ্ছে কি ফটো ইলেকট্রিক ক্রিয়া, ফটো ইলেকট্রিক। ফটো ইলেকট্রিকের নামই দেওয়া আছে যে ফটো ইলেকট্রিক কি কাজ করে, ফটো মানে কি আলো, আলো থেকে কি হবে, ইলেকট্রন নির্গত করবে। এখান থেকে কি আসবে, আলো আসবে, আলো আসার পর কি হবে, আলো আসলে অবশ্যই তাই সে কি করবে, একটা শক্তি নিয়ে আসবে, কোন শক্তি নিয়ে আসবে, এইচ সি বাই ল্যামডা। এখানে একটা ধাতুর মধ্যে পড়বে, ধাতুর নিজেও একটা কার্য আপেক্ষক আছে, সেটাকে আমরা কি বলি, ডাব্লু নট, আর ডাব্লু নটের ফর্মুলা হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট। আর এখান থেকে কি হবে, ইলেকট্রন নির্গত হবে, ইলেকট্রন নির্গত হওয়া মানে কি, এখানে একটা বেগ আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার। কোন শক্তিটা ঢুকছিল, এসসি বাই ল্যামডা, এসে দুইটা শক্তিতে কনভার্ট হয়েছে, একটা তো ডাব্লিউ নট প্লাস হচ্ছে কত, হাফ এম ভি স্কয়ার, অথবা হাফ এম ভি স্কয়ারটাকে আমরা চাইলে ইভিও লিখতে পারি। যেহেতু ইলেকট্রন যাচ্ছে, তাহলে এটাকে আমরা চাইলে একটা ভোল্টেজ দিয়ে যদি বাইরে থেকে যদি কি করে দেই, থামাই দিতে চাই, তাহলে সেটাকে আমরা ইভি লিখতে পারবো। অর্থাৎ আমরা হাফ এম ভি স্কয়ার সমান লিখতে পারবো ইভি, অর্থাৎ ভি সমান লিখতে পারবো টু ইভি বাই এম রুট বার। এই ভিটা হচ্ছে কি বেগ, এই ভিটা। তো এই ভি আর এই ভি এর মধ্যে কনফিউশন খাইও না। ওকে, এটা গেল আচ্ছা আমাদের ফটো ইলেকট্রিক ক্রিয়া। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তো ওই যে আমরা ই সমান কি পাই, এম সি স্কয়ার পাই, আর ই সমান আমরা কি পাই, এস সি বাই ল্যামডা পাই। এই দুটাকে যদি আমরা মার্জ করি, তাহলে ই এম সি স্কয়ার, আর একটা পাবো হচ্ছে এস সি বাই ল্যামডা। তাহলে এখানকার সি এখানকার সি চলে গেলে এম সি সমান আছে এইচ বাই ল্যামডা, তার মানে ল্যামডা সমান পাবো এইচ বাই এম সি বাই এম ভি, যেটাকে আমরা পি দ্বারা লিখি। এটাকে বলে দে ব্রোগলি, দা ব্রোগলি তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা, যে ল্যামডা সমান আছে এইচ বাই পি। এই পি এম ল্যামডাটা হলো কি, তরঙ্গ ধর্ম, আর পিটা হলো কি, কণা ধর্ম। কণা এবং তরঙ্গ একসাথে তুমি কোনটা দিয়ে পাবা, সেটা হচ্ছে দা ব্রোগলি তরঙ্গ দৈর্ঘ্য ফর্মুলা, দা ব্রোগলি, দা ব্রোগলির ফর্মুলা এটা। জাস্ট হালকা করে মনে রাখবো, এগুলা রিটেন আসার খুব বেশি চান্স নেই। ওকে, এরপরে এসে আমরা হচ্ছে পরেরটাতে যাই। আচ্ছা, এখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় গ্রাফ আসে, যে হচ্ছে ল্যামডার সাথে পি এর গ্রাফ কেমন হবে, এটা যদি ল্যামডা হয়, এটা যদি পি হয়, আর গ্রাফটা হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর যদি ল্যামডার সাথে ওয়ান বাই পি এর গ্রাফ অঙ্কন করো, ওয়ান বাই পি, তখন এটা একটা মূলবিন্দুগামী, যার ঢাল হবে কত, এইচ। ওকে, এবার আসি হচ্ছে পরমাণুর মডেল, পরমাণুর মডেল। পরমাণুর মডেল থেকে কি কি পড়বো আমরা। সো পরমাণুর মডেল থেকে আমরা দেখবো যে প্রথম যে পার্টগুলো আছে, এগুলো হচ্ছে কেমিস্ট্রির পার্ট, যেমন ব্যাসার্ধ বাড়ি করা, শক্তি বাড়ি করা, কৌণিক ভরবেগ বাড়ি করা। সো এগুলো তুমি কেমিস্ট্রিতে পড়লে, এখানে হাতে খুব বেশি একটা পড়ার দরকার নেই এগুলো নিয়ে, যে এক জায়গায় পড়লে এখানে আসে আর খুব বেশি একটা পড়ার দরকার নেই। এখান থেকে একটা জিনিস পাওয়া, যেটা হচ্ছে আর সমান হচ্ছে আর নট এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। এই আরটাকে বলা হয় নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ। এই ফর্মুলাটা একটু মনে রাখবা, মাঝে মাঝে বলে দেয় যে ভরকে যদি আমি কয় গুণ করি, 27 গুণ করি, তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত গুণ হবে, অথবা ব্যাসার্ধ এত গুণ করলে পরমাণুর ভর, আগে একটা ধরো কিছু দেওয়া ছিল, 27 দেওয়া ছিল, এখন কত হবে। তো এটা একটু দেখে নেবা, যে আর সমান হচ্ছে আর নট এ টু দি পাওয়ার ওয়ান বাই থার্ড।
এবার আসি যেটার সাথে এএমইউ, 1 AMU। এখানে পরীক্ষা আসে এএমইউটা কিসের একক, এটা কি শক্তির একক নাকি ভরের একক, মানে কি আমরা মনে করি এটা হচ্ছে শক্তির একক, বাট এএমইউটা কিন্তু হচ্ছে ভরের একক, নট শক্তির একক, ঠিক আছে। এএমইউ হলো কি অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ পরমাণুর মৌলিক ভর, অ্যাটমিক মাস ইউনিট, পরমাণুর ভর। আর এই 1 AMU এর সমতুল্য ভর হচ্ছে 1.67 × 10⁻⁻² যার সমতুল্য শক্তি আমরা লিখতে পারি 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। তার মানে 1 AMU হচ্ছে একটা ভর, যাকে শক্তিতে E = mc² কনভার্ট করলে আমরা কি পাবো, 931.5 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি পাবো। তাহলে এএমইউ হচ্ছে অবশ্যই ভরের একক, নট শক্তির একক। আচ্ছা, এটা গেল। এরপর আসি যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে দেখবো আমরা অনেকগুলো জিনিস আছে, যেমন আছে যে আইসোটপ, আইসোবার, আইসোমার, আইসো ইলেকট্রন, আইসোটপ, এগুলো কেমিস্ট্রির পার্টেই অবশ্য। আইসোটোপ, আইসোবার, আইসোমার, আইসোটোপ, সেগুলো একটু হালকাভাবে দেখে নেব। ওকে, এক করি তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার একক হলো কি বেক্রেল, এটা আমাদের মনে রাখতে হবে। তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেক্রেল। আগে এটাকে কুড়ি এককে প্রকাশ করা হতো। আর এখান থেকে জাস্ট মনে রাখবা যে 1 কুড়ি সমান হচ্ছে 3.7 × 10⁻10 বেক্রেল। যা সেটা একটু মনে রাখবো, 1 কুড়ি সমান হচ্ছে 3.7 × 10⁻10 বেক্রেল। ওকে, তেজস্ক্রিয় যে মৌলগুলো আছে এখান থেকে দেখবো হচ্ছে আমরা আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, যে আলফা বিটা এবং গামা এদের যে বৈশিষ্ট্য, এগুলো মাস্ট বি ভালোভাবে দেখে নিবা। বাট আমাদের সব থেকে বেশি যেই দুইটা লাইন আছে সেটা হলো যে কি, আলফা কোণা দেখতে কেমন, আলফা কোণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, Ac2+ দিয়ে হচ্ছে 4 দিয়ে 2, বিটা কোণা হচ্ছে 0 দিয়ে -1, গামা হচ্ছে 0 0। এটা হলো কি চার্জহীন, এটা হলো কি নেগেটিভ চার্জ, এটা হলো কি পজিটিভ চার্জ। কোনো একটা পরমাণু থেকে বা তেজস্ক্রিয় বিক্রিয়া থেকে যদি আলফা কণা নির্গত হয়, তাহলে তার পারমাণবিক ভর 4 কমে, পারমাণবিক সংখ্যা 2 কমে। এবার যদি বিটা হয় তাহলে পারমাণবিক ভর অপরিবর্তিত থাকে, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। আর যদি গামা হয় তাহলে হচ্ছে সেটা কি থাকে, অপরিবর্তিত থাকে। এবং আলফা বিটা গামার মধ্যে আমরা দেখবো আলফার ভর হলো কি সব থেকে বেশি, এর ভর বেশি। আর গামার ভর হলো কি সব থেকে কম, সব থেকে কম। তাহলে দেখো ভারী মানুষ কি হবে, দৌড়াবে বেশি, তার মানে এর ভেদন ক্ষমতা কম। ভারী মানুষ কি হয়, দৌড়াবে বেশি নাকি কম দৌড়াবে, ভারী মানুষ কম দৌড়াবে। আর সব থেকে কম হচ্ছে কি সে দৌড়াতে পারবে বেশি, তার মানে তার ভেদন ক্ষমতা হলো কি বেশি, এর ভেদন ক্ষমতা বেশি। ওকে। আর যার ভর বেশি তার আয়নায়ন মাত্রা বেশি, আয়ন আয়ন আয়নায়ন মাত্রা বেশি, আর এর আয়নায়ন মাত্রা কম। সো এই ক্রমটা কি আমরা কি করবো, মনে রাখার ট্রাই করবো, কখন এইরকম এরকম হবে, কখন এইদিকে এইদিকে হবে। খান পরীক্ষা এখান থেকে আমাদের এমসিকিউ আসে। ওকে, এরপর আসে আমরা যাচ্ছি তেজস্ক্রিয় ক্ষয়। তেজস্ক্রিয় ক্ষয়ের ফর্মুলাটা কি ছিল, যে dN/dt সমান হচ্ছে কত, -λ × n। এখান থেকে আমাদের খুব বেশি একটা কোশ্চেন আসে না, আমাদের ফর্মুলা হচ্ছে ln n/n0 সমান হচ্ছে -λ × t। সো এই ফর্মুলাটা ইউজ করা হচ্ছে একটু কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে আমাদের পরীক্ষা এমসিকিউ গুলো এই ফর্মুলা থেকে আসে না। আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি, সেটা হচ্ছে টি সমান হচ্ছে t½ × n। টি সমান হচ্ছে t½ × n। এই এনটা কি, ধরো কোনো একটা তেজস্ক্রিয় পরমাণু আছে, এর 10 মিনিট পর 1/8 অংশ কি আছে, বাস 7/8 অংশ কি হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। তার মানে অবশিষ্ট আছে কত, 1/8। এই 1/8টাকে কি করবা, 1/2 টু দি পাওয়ার 3, মানে কি 1/2 টু দি পাওয়ার n টাইপে কনভার্ট করবো। করার পর যেটা আসবে এন এর ভ্যালুটা কি হবে, 3। এবং পরীক্ষা যখন কোশ্চেন গুলো আসে এগুলোকে এমন ভাবে দেয় যাতে হচ্ছে কি এন এর একটা সুন্দর ভ্যালু আসে। তাহলে এখানে এন এর ভ্যালু কত পাইলাম, 3। তাহলে আমরা টি সমান হচ্ছে কত, টি হাফ কত আমাকে বার করতে হবে, কত মিনিট পর, 10 মিনিট পর। তাহলে টি হাফ ইন্টু হচ্ছে কত, এন, এন এর ভ্যালু কত, 3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টি হাফ সমান হচ্ছে কত, 10/3। এভাবে ইজিলি আমরা কি করতে পারি, অধ্যায় উঠে বার করতে পারি। আবার টি হাফের আরেকটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে কি ln2/λ। এখান থেকে ln2 এর ভ্যালু অবশ্যই মুখস্থ করে রাখবা, 0.693। সো এগুলো হচ্ছে ln2, ln4, ln5, ln6, কিভাবে এগুলো ভ্যালু বার করতে চাই, এগুলো ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এগুলো আমরা অলরেডি ডিসকাশন করে ফেলছি, চাইলে এগুলো দেখতে পারবো। আর একটা গড় ছিল টাউ, টাউ সমান কি হচ্ছে 1/λ। কোনো একটা তেজস্ক্রিয় মৌল কিন্তু কখনোই কি হয় না, 100%, 100% শেষ হয় না, শেষ হয় না। 100% শেষ হতে গেলে টাইমটাকে লাগবে হচ্ছে কত, ইনফিনিটি। কোনো তেজস্ক্রিয় মৌল কখনোই 100% কি হতে পারে না, শেষ হয়ে যেতে পারে না। ওকে। এবং এখান থেকে আর গ্রাফটা আমরা দেখে নেব যে ইনিশিয়ালি কেমন ছিল। এখানে যখন টাইম যখন 0, তখন এখানে তার পরমাণুর সংখ্যা ছিল n0। যখন একটা টি হাফ হয়ে গেছে তখন তার পারমাণবিক সংখ্যা কি হয়ে গেছে, পরমাণুর সংখ্যা অর্ধেক হয়ে গেছে, n0/2। তারও যখন অর্ধেক হয়ে যাবে, 2 টি হাফ যখন হবে,
তখন এটা হয়ে যাবে কত, n0/4, এভাবে চলতে থাকবে। অর্থাৎ 1/2 টু দি পাওয়ার n হারে এটা কি হতে থাকে, চলতে থাকে। এই কারণে আমরা হচ্ছে ওটাকে 1/2 টু দি পাওয়ার n এ কনভার্ট করে নিয়ে ইজিলি করতে পারলাম। আচ্ছা, এখানে আছে ভর ত্রুটি ডেল্টা এম। এই ভর ত্রুটি থেকে খুব বেশি একটা কোশ্চেন আসে না, চাইলে হচ্ছে ফর্মুলাটা একটু জাস্ট মনে রাখতে পারো। ফর্মুলাটা আমরা হচ্ছে জাস্ট একটু মনে রাখবো। এরপর এখানে আমরা দেখবো হচ্ছে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া আছে। এই তেজস্ক্রিয় বিক্রিয়াগুলোর মধ্যে তেজস্ক্রিয় যে বিক্রিয়াগুলো আছে, তেজস্ক্রিয় বিক্রিয়া যেটা সমতা করতে হয় উভয় পাশ থেকে, তেজস্ক্রিয় বিক্রিয়া হলে সমতা করতে গেলে আলফা, আলফার জন্য সংখ্যা টাইপের মনে রাখবা মাস্ট বি, নাহলে তুমি মিলাতে পারবে না। আর বিটার জন্য হবে কি 0 দিয়ে -1, গামার জন্য হবে কত 0 0, নিউট্রনের জন্য হবে কি 1 0। ওকে, এইগুলো একটু ভালোভাবে দেখে নেব। এবং উভয় পাশে ভর এবং পারমাণবিক সংখ্যাকে কি করতে হয়, সমতা করতে হয়। এবং এখানে তোমার বই দেখবা আছে ইউরেনিয়ামের একটা বিক্রিয়া আছে, ইউরেনিয়াম, ইউরেনিয়ামের এর বিক্রিয়া আছে। এর বিক্রিয়া থেকে দেখবা হচ্ছে কত 210 মেগা ইলেকট্রোভোল্টের মতো কি হয়, শক্তি উৎপন্ন হয়। কয়টা ইউরেনিয়াম থেকে, একটা ইউরেনিয়াম থেকে। এটা জাস্ট একটু মনে রাখবা, একটা ইউরেনিয়াম থেকে কতগুলো শক্তি পাবো আমরা, 210 মেগা ইলেকট্রোভোল্ট। এবং এখানে আর দুইটা জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে একটা হলো নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন, আর একটা নিউক্লিয়ার ফিউশন। এই দুটো নিয়ে আমরা অনেকে প্যাচ খাই। সো এই দুটো নিয়ে প্যাচ খাওয়া যাবে না। নিউক্লিয়ার ফিউশনে কি হয়, নিউক্লিয়ার ফিউশনে কি হয়, নিউক্লিয়ার ফিউশনে কি হয়, বড় একটা জিনিস ভেঙে ছোট 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 জিনিসে কনভার্ট হয়। নিউক্লিয়ার ফিউশনে কি হয়, ছোট 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 জিনিস মিলে একটা বড় জিনিসে কনভার্ট হয়। এই দুটার মধ্যে যদি আমরা শক্তি নিয়ে তুলনা করি, তাহলে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ইজ গ্রেটার দ্যান টু হচ্ছে কি ফিশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া থেকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কি থেকে বেশি। এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা কোথায় ঘটে, এগুলো জাস্ট মনে রাখবা, সূর্যের মধ্যে ঘটে। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা কোথায় ঘটে, যে আমরা যে পারমাণবিক বোমা তৈরি করি, পারমাণবিক বোম, পারমাণবিক বোমা বা এটাকে আমরা বলি হচ্ছে অ্যাটম বোমা। আর সূর্যের মধ্যে ঘটা হচ্ছে কি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, যেখানে হাইড্রোজেন ক্রমাগত কিসে কনভার্ট হয়, হিলিয়ামে কনভার্ট হয়। ওকে, আর আমরা যে দেখি সেটা হচ্ছে যে হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন বোমা কি দ্বারা গঠিত, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া দ্বারা গঠিত। জাস্ট এই কয়েকটা লাইন মনে রাখলেই হবে। ফিউশনে কি হয়, ছোট ছোট জিনিস ভেঙে বড় হয়, নাকি বড় বড় ভেঙে জিনিস ছোট হয়। তারপর শক্তির মাত্রা দেখবা, হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমা এগুলো কি দিয়ে গঠিত হয়, সূর্যের মধ্যে কোন বিক্রিয়া ঘটে, আর সূর্যের মধ্যে কি হাইড্রোজেন কিসে কনভার্ট হয়, হাইড্রোজেন ক্রমাগত হিলিয়ামে কনভার্ট হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি আহ, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা। এরপরে যদি আমরা হচ্ছে পরের চ্যাপ্টার যাই, সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর থেকে আমরা কি কি পড়ব, সেমিকন্ডাক্টর থেকে আমরা হচ্ছে পিএন জাংশন ডায়োড, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। এখন পি টাইপ একটা দেখবা হচ্ছে ডায়োড, একটা হলো কি পি টাইপ থাকে, একটা আমাদের হচ্ছে এন টাইপ থাকে। কারণ কখন পি টাইপ হয় কখন এন টাইপ হয়, মানে ডোপায়নের সময় আমরা কোন পদার্থটাকে নিলে পি টাইপ হবে, কোনটাকে নিলে হচ্ছে এন টাইপ হবে। তাহলে পি হচ্ছে কি গ্রুপ 13 এর মৌলগুলোকে হয়, এন হলো কি গ্রুপ 15 এর মৌলগুলোকে নিলে হয়। তাহলে গ্রুপ 13 এর মৌলগুলোর মধ্যে এগুলো মনে রাখবা, বোন এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড, বোন এলো গেল, ছন্দ আকারে মনে রাখতে পারো, ইন্ডিয়া থাইল্যান্ড, ইন্ডিয়া থাইল্যান্ড। আর এটা হলো কি নতুন পাখিরা আসবে সব বিকালে, এটা দিয়ে মনে রাখতে পারো। সেগুলো একটু মনে রাখবো যে কখন পি টাইপ পাবে কখন এন টাইপ পাবে। এবং পিএন যে জাংশন আছে এটা কি হিসাবে কাজ করে, পিএন ডায়োড, যেটাকে আমরা বলি ডায়োড, ডায়োড কি হিসাবে কাজ করে, একমুখী কারক, একমুখী কারক। এবং এই একমুখী কারকের ইংলিশ টার্ম নামটা মনে রাখবো, যেটাকে আমরা বলি হচ্ছে রেকটিফিকেশন, রেকটিফিকেশন হিসাবে কাজ করে ডায়োড। এটা আমরা একটু মনে রাখবো। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে যে ডায়োড থেকে আমাদের খুব বেশি একটা কোশ্চেনের মধ্যে যদি আসে যে ছবি দিয়ে আসতে পারে যে ডায়োড, কোনো একটা ডায়োড কখন অ্যাক্টিভ হবে। সো দেখো, এটা যদি সিলিকন ডায়োড হয়, তাহলে সিলিকন ডায়োডের জন্য এটা হচ্ছে 0.7 ভোল্ট লাগে, এটা আমরা জানি। আর যদি জার্মেনিয়াম ভোল্ট হয়, জার্মেনিয়াম হয়, তাহলে এটা 0.7 ভোল্ট লাগে। তো এই পাশে আছে 10 ভোল্ট, এই পাশে আছে ধরে নিলাম হচ্ছে 8 ভোল্ট, আর এইদিকে আছে কত ভোল্ট, 8 ভোল্ট, এই পাশে আছে কত 10 ভোল্ট। তাহলে দেখো এটা আছে কত 10, এই পাশে আছে কত 8, তাহলে দুইটার মাঝে কম্পেয়ার করলে দেখবো এইটা হবে পজিটিভ, এইটা হবে নেগেটিভ। আর ডায়োডের এই সাইডটাকে ধরা হয় পজিটিভ, আর এই সাইডটা আছে কি নেগেটিভ। তার মানে এই ডায়োডে কি দেখবো আমরা, পজিটিভ সাইডটা পজিটিভের সাথে আছে, নেগেটিভ সাইডটা নেগেটিভের সাথে আছে। তখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, তখন এই ডায়োডটা কি হবে, অ্যাক্টিভ হবে। এই ডায়োডটা অ্যাক্টিভ, পরীক্ষা আসবে নিচের কোন ডায়োডটি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। আর এখানে আছে কত 8, এখানে আছে কত 10, তাহলে কম্পেয়ারলি নেগেটিভ কোনটা, এটা পজিটিভ হচ্ছে কোনটা, এটা। তার মানে এই ডায়োডটা, এটা হলো পজিটিভ সাইড, এটা হলো নেগেটিভ সাইড, পজিটিভ নেগেটিভের সাথে আছে, নেগেটিভ পজিটিভের সাথে আছে, তার মানে এই ডায়োডটা অ্যাক্টিভ হবে না। ঠিক আছে, ডায়োড অ্যাক্টিভ হওয়া মানে আমাদের বই হিসাবে এটাকে ধরা হয় শর্ট সার্কিট, শর্ট সার্কিট। আর ডায়োড ইনঅ্যাক্টিভ হওয়া না না
ডায়োড ইনঅ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ওপেন সার্কিট। সো এটা আমরা একটা দেখে নিব, মাঝে মাঝে যেভাবে গ্রাউন্ড দেওয়া আসতে পারে, এখানে গ্রাউন্ড লাগা দিচ্ছে, এখানে 0 ভোল্ট, এখানে হচ্ছে -2 ভোল্ট, এই ডায়োডটা এবার অ্যাক্টিভ হবে কিনা। তাহলে দেখো এখানে 0 ভোল্ট মানে কি, -2 এবং 0-এর মধ্যে কি কম্পারেবলি বড়, 0 বড়, তার মানে এই সাইডটা পজিটিভ, এই সাইডটা হলো কি নেগেটিভ, আর এটা হলো পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে এই ডায়োডটা অ্যাক্টিভ হবে না। ওকে। তো ডায়োড কখন অ্যাক্টিভ হবে কখন অ্যাক্টিভ হবে না এগুলো একটু আমরা হালকাভাবে দেখে নেব। এবং এখানে দেখবো হচ্ছে আলফা নামে একটা জিনিস আছে, যেটা আমরা ফর্মুলা লিখি, যেটা হচ্ছে আর থিটা সমান হচ্ছে আর নট ইন্টু 1 + আলফা থিটা। এই যে সেমিকন্ডাক্টরের জন্য কিন্তু আলফার ভ্যালুটা কি হয়ে থাকে, নেগেটিভ হয়ে থাকে, এটা আমরা একটু মনে রাখবো। স্যার ডায়োডের ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, ফরওয়ার্ড আর একটা দিকে রিভার্স। ফরওয়ার্ড বায়াসে আমরা মিলিমিটার রেঞ্জে কারেন্ট পাই, এটা একটু মনে রাখবা। রিভার্স বায়াসে আমরা হচ্ছে মাইক্রো। আর ফরওয়ার্ড বায়াসে আমরা কি পাবো, এর ডিপ্লেশন লেয়ারটা কি হয়, এর ডিপ্লেশন লেয়ারটা কমে, আর রিভার্স বায়াসে এর ডিপ্লেশন লেয়ারটা বাড়ে, এটা একটু মনে রাখবা। এবার হচ্ছে ট্রানজিস্টর, ট্রানজিস্টর থেকে কি করবো, ট্রানজিস্টর হলো কি পিএনপি, দুইটা পিএন জাংশন, একটা পিএন একটা হলো কি এনপি জাংশন মিলে ট্রানজিস্টর, একটা হলো কি এমিটার, একটা হলো বেস, একটা হলো কি কালেক্টর। এমিটার থেকে হয় কারেন্ট ঢুকবে নয় বার হবে, আর বেস থেকে কি হবে, আই সমান সবসময় আইবি প্লাস আইসি হয়, এটা একটু মনে রাখবা। আর এখান থেকে একটা ফর্মুলা আছে, আলফা সমান আইসি বাই আই, আর বিটার সমান হচ্ছে কত, আইসি বাই আইবি, যেখানে বিটার ভ্যালু অবশ্যই 1-এর থেকে বড় হবে, আলফা ভ্যালু অবশ্যই 1-এর থেকে ছোট হবে। এবং ট্রানজিস্টার আমরা কি হিসাবে ইউজ করি এই জিনিসটা একটু মনে রাখবা, ট্রানজিস্টার আমরা হিসাবে ইউজ করে থাকি হচ্ছে অ্যাজ এ অ্যাম্পলিফায়ার, অ্যাজ এ অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে বিবর্ধক হিসেবে কাজ করে, বিবর্ধক সিগন্যালকে কি করে, বিবর্ধিত করে, অর্থাৎ ছোট একটা অ্যানালগ সিগন্যাল এটাকে সে কি করবে, বিবর্ধিত করবে, এবং এদের ফেজটা কিন্তু কি হয়ে যাবে, 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, এটা একটু মনে রাখবা। এর ফেজটা 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। এখানে অ্যাম্পলিটিউড ধরো হচ্ছে 10, এটা হয়ে গেছে 20, তার মানে 2 গুণ কি হয়েছে, সিগন্যালটা বিবর্ধিত হয়েছে। আর ট্রানজিস্টার কি হিসাবে কাজ করে, ট্রানজিস্টার আরেকটা ওই হিসাবে কাজ করে, যেটাকে আমরা বলি হচ্ছে সুইচ, এটা একটু মনে রাখবা। কিভাবে সুইচ হিসাবে কাজ করে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই। আরেকটা হচ্ছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক আছে, আলফা সমান হচ্ছে বিটা/1 + বিটা, আর বিটা সমান হয়তো লেখা যায় আলফা/1 - আলফা, এটা একটু দেখে নিন। এরপরে এখানে দেখবো হচ্ছে আমরা হচ্ছে ইয়া জিনিস আছে যে আইসিটি রিলেটেড কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে বাইনারি যোগ করা, বিয়োগ করা, গুণ করা, বা সামথিং কনভার্ট করা। সো এগুলো একটু হালকা পাতলা ভাবে দেখে রাখতে পারে, যাদের আইসিটি একটু ভালো আছে তারা এগুলা খুব বেশি মানে করার দরকার নেই আর কি। ওকে। এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি চ্যাপ্টার। সো আমরা যদি হচ্ছে এমসিকিউ এর জন্য মোটামুটি আলোচনা করা ট্রাই করছি, আমরা যদি হচ্ছে রিটেন নিয়ে সব থেকে বেশি আলোচনা করি, তাহলে আমাদের হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হচ্ছে রিটেনের জন্য আমরা যদি ক্রম অনুসারে সাজাই, সেটা হচ্ছে সার্কিটের চ্যাপ্টারটা মাস্ট বি ভালো করে করবা। সার্কিট। 2 নম্বর হচ্ছে থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স। এবং থার্মোডাইনামিক্স থেকে আমরা কি করব, ওই যে নর্মালি কর্মদক্ষতা বাড়ি করা। এবং 3 নম্বরে যদি আমরা আসি কোন চ্যাপ্টার লাগতে পারে, আহ 3 নম্বরে আসলে হচ্ছে আমরা হচ্ছে ওই যে সেমিকন্ডাক্টরটা দেখবো, সেমিকন্ডাক্টর। 4 নম্বরে যদি আসি হচ্ছে পদার্থের গঠন, ভৌত আলোক বিজ্ঞান হইতে পারে, ভৌত আলোক বিজ্ঞান। নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, নিউক্লিয়ার। লাস্টের দিকে হয়তো দিলাম হচ্ছে যে তোমার ক্যাপাসিটরের যে স্থিতিত্ব। সো তোমরা হচ্ছে সার্কিট, থার্মোডাইনামিক্স, এই দুইটা ভালোভাবে মনে রাখবা, সেমিকন্ডাক্টর, এই 3টে চ্যাপ্টার মাস্ট বি ভালোভাবে মনে রাখবা। এবং সার্কিট থেকে তোমার কোশ্চেন আসবেই, সো আর একটা কোশ্চেন এগুলো থেকে আসতে পারে। ওকে, ঠিক আছে। এই ছিল আমাদের মোটামুটি, বেস্ট অফ লাক।